রবির ফোনটা দেখে বিরক্তি চলে আসে ইরফানের। ফোনটা সে ইচ্ছে করেই রিসিভ করেনি। তাই রবি ফোন দিয়েই যাচ্ছে তো দিয়েই যাচ্ছে। এই যাবৎ 10 বার ফোন দিয়ে ফেলেছে। তাই বাধ্য হয়ে ইরফান ফোনটা রিসিভ করে নেয়। হ্যালো। হ্যাঁ, কি হয়েছে? ফোন ধরতে তোমার এতক্ষণ লাগে? আমি কি তোমার ফোনের আশায় বসে আছি নাকি? তা কার আশায় বসে আছো? তোমার আরেক বউয়ের দিকে? তোমার মতো আজেরা কাজ নাই আমার, ওকে? কাল শুক্রবার তুমি আমাকে এসে নিয়ে যাবা। কেন? যেমন গেছো তেমনই আসবা। আর হ্যাঁ, আমি গ্রামে আসছি। বাবা, আমি নেই আর এই সুযোগে? এই সুযোগে মানে কি? কি এই সুযোগে? কয়বার গেছো তার সাথে বিছানায়? তোমার মতো থার্ড ক্লাস চিন্তা ভাবনা নিয়ে আমি কিংবা সে কেউ বসে নেই। অত্যন্ত জরুরি কাজে গ্রামে আসছি, আর সেও আসছে আমার সাথে। বাসরটা পারলে করে নিও। হ্যাঁ, করব, তো তোমার সমস্যা কি? তোমার সাথেও তো করি। এখন না হয় তার সাথেও করলাম। করো। তোমার মতো পুরুষ কয়জন আছে যে একসাথে দুইটা কেক খায়? শাট আপ ইউ ফুল। লজ্জা করে না নিজেকে এত সস্তা বানাতে? এই, তোরা কি খাওয়ার জিনিস যে আমি খাই? আর হ্যাঁ, এখন বললে তো বলতেই হয়। জানতিস তো আমি বিবাহিত। আমি বিবাহিত জেনেও কেন প্রেম করেছিস? কেন পাদে ফেললি? খবরদার, তুই তোকারি করবি না। একদম চুপ। ফোন দিবি না আপাতত। এইসব বলে লাইনটা কেটে দেয় ইরফান। বেলিয়া তখন পাশের রুম থেকে সবই শুনতে পেয়েছে। আর সে বুঝেও গেছে কে ফোন দিয়েছে। ভাগ্য ভালো ছিল বেলির মা বাহিরে ছিলেন। বেলিয়া তারপর ইরফানের সামনে যায়নি। ইরফান মোবাইলের ফ্লাইট মোড অন করে মোবাইল চার্জে ফোন রেখে দেয়। বেলিও এই সুযোগে বাহিরে চলে যায়। গ্রামের কিছু চাচি মামি খালা ভাবিরা উঠানে বসা ছিল। তাদের মধ্যে একজন ভাবি বেলিকে ইঙ্গিত করে অনেক প্রশ্ন করে, যা সব মজার ছিল। কিরে বেলি, স্বামীরে পাইয়া আমাগরও বলে গেছস? না গো ভাবি, কাউরেই বলি নাই। কইলেই হইল? মানুষ তো একটা ফোনও করে। ভাবি, আমি তো মোবাইল চালাই না গো। কস কি? জামাই তোর মোবাইল দেয় না? দিতে চায়, আমি নেই না। প্যারা লাগে। ওই বেলি। জি চাচি। 1 বছর তো হয়ে যাইতেছে। নানি কবে বানাবি আমাগর? কথাটা শুনে বেলির মনটা হাহাকারে চেয়ে যায়। অপরদিকে গেঞ্জি বা ট্রাউজার পরে ইরফানও ঘর থেকে নেমেছে, এমন সময় এই কথাটা ইরফানেরও কানে যায়। সে সেখানেই দাঁড়িয়ে যায়। বেলির দিকে তাকিয়ে আছে সে। বেলি একদমই স্তব্ধ হয়ে আছে। কোনো কথা বলছে না, চুপ করে আছে। বিয়ের পরে যার কপালে স্বামী সুখের বদলে জুতের বাড়ি জোটে, তার কি সন্তানের সুখ মানায়? আমার স্বামী তো আমার নাই, সে তো অন্যের। যে আমার না, তার কাছে সন্তান চাই কিভাবে? আর আমার নিজেরও তো ভরসা নেই। আজ আছে কাল নেই। এর মাঝে অনাগত ভবিষ্যতের কথা ভাবা উচিত না? একটা প্রাণকে আনতে হলে দুটো প্রাণের মিলন লাগে। সেই দুটো প্রাণেরই তো মিল নেই, সেখানে সন্তান কামনা করি কিভাবে? মনে মনেই বলছে। বেলির ভাবনার মাঝে ছেদ পড়ে আরেক ভাবি ডাকে। ও বেলি। হ্যাঁ। তা তো স্বাস্থ্য এমন কেন? কেমন ভাবি? অসুস্থ অসুস্থ লাগে, মনে হয় কত রাত ঘুমাস না তুই। না ভাবি, ঠিকই তো আছি। নাকি আমাকে জামাই রাইতে তোর ঘুমাইতে দেয় না? কথাটা বলে সবাই একসাথেই হেসে ওঠে। বেলি বুঝেও চুপ করে আছে। অপরদিকে ইরফান দূর থেকে সবটা শুনতেছে, যা বেলি দেখেনি। ওই বেলি। হ্যাঁ। কও না। কি? জামাই কি রাইতে কেমন আদর করে? আচ্ছা, তাও কইতাম এখন। হ, কও আমরা শুনি। তাইলে হনো। রফিক ভাই যেমন রাইতের আন্দারে তোমারে আদর করে, তার থেকে আরো 1000 গুণ বেশি আদর আমার জামাই আমারে করে। তবে আমার ঘরে আন্দার থাকে না, আলো থাকে, বুঝলা কিছু? বেলির এমন কথা সেভাবে একদম চুপ হয়ে যায়। ইরফান বেলির মুখে এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়ে। বেলি এমন কথাও বলতে পারে, তা তার সম্পূর্ণ অজানাই ছিল। অবশ্য বেলি এই কথাটা দিয়ে কি বুঝিয়েছে তা ইরফান খুব ভালোভাবেই বুঝে গেছে। বেলি সঠিক জায়গায় সঠিক কথাটাই বলেছে, কিন্তু কেউ বুঝতেই পারেনি, শুধু ইরফান ছাড়া। ইরফান সেখান থেকে বেলিকে ডাক দেয়। বেলি। ইরফানের গলার আওয়াজ পেয়ে সবাই ঘরের দরজার দিকে তাকায়, সাথে বেলিও। সবার এইভাবে তাকানো দেখে ইরফান কিছুটা হলেও লজ্জা পেয়ে যায়। তবু আবার বেলিকে ডাক দেয় সে। বেলি, একটু রুমে আসো তো। এটা বলেই ইরফান ঘরের ভিতরে চলে যায়। ইরফানের ডাকে বেলির কলিজার পানিটুকুও যেন শুকিয়ে যায়। সে ভাবছে তার কোনো অন্যায় হয়ে গেছে নাকি, হঠাৎ এইভাবে ডাকছে। এখন যদি এখানে মারধর করে তাহলে তো ওর মা এসব সহ্য করতে পারবে না। তার থেকে বরং গিয়ে ওকে শান্ত করার জন্য আপাতত তাকে ঘরের ভিতরে, এখান থেকে উঠে ঘরের ভিতর চলে যায়। যে কিছু বলবেন? ওনারা কি সব বলতেছে? আর ওইটা কি বললাম? কোনটা? 1000 গুণ বেশি আদর আমার জামাই আমারে করে। তবে আমার ঘরে আন্দার তাহে না, আলো থাকে। এটা কি? তাহলে কি বলা উচিত ছিল? আমি বলিনি। সত্যি কি বললা তাহলে? রফিক ভাই অনেক ভালো মানুষ। বউকে অনেক শহরে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। মাসে একবার বাড়িতে আসে। আর
আগে ততদিন সকালে না চুল থাকে, এখনো থাকে। প্রশ্ন হলো, আমি কেন এই কথা বললাম? হ্যাঁ, আপনিও তো আমাকে আদর করেন, রফিক ভাইয়ের মতো না। আপনার আদরগুলো দম বন্ধ হয়, আবার রফিক ভাইয়ের আদরেও ভাবির দম। তফাৎটা কই তাহলে? রফিক ভাইয়ের ভাবির দম বন্ধ হয় সুখে তাড়া, আর আপনার আদরে আমার দম বন্ধ হয় যন্ত্রণা তাড়নায়। ভাবি সুখ পাই উষ্ণ স্পর্শে, আর আমি সুখ পাই আপনার ওর লাথি ঘুষিতে। হলো না এটা আদর? বলেন। বাহিরে চাচি বলল তাদের নানি বানাবো কবে। আমি তো আর বলতে পারি না সে সুখটা আমার জন্য না, কারণ আমার কাছে তো আমার মানুষটাই নাই। আমি তো আর বলতে পারি না যে আমার স্বামী তার দ্বিতীয় স্ত্রী নিয়েই সুখে আছে। আমি তো আর বলি না যে আমি আমার স্বামীর ঘরে বান্দির মতো থাকি। বলেন কিভাবে বলি? আজ ইরফান স্তব্ধ। কথা দিয়েই বুঝিয়ে দিয়েছে সে তার প্রতিটা দিন কতটা যন্ত্রণার মধ্যে দিন পার করে। বেলি কথাগুলো বলে বেরিয়ে যায়, আর ইরফান সেখানে বসে থাকে। সবকিছু আগে থেকে এলোমেলো ছিল, আজ আরো গোলমেলে লাগছে তার কাছে। রাত প্রায় 11টার উপর বাজে। বেলির মা তার সাধ্যের মধ্যে যতটুকু পেরেছে মেয়ে জামাইয়ের জন্য ততটুকু বেশি আয়োজন করেছে। ইরফান ছোটবেলাতেই মাকে হারিয়েছে। আজ মা থাকলে হয়তো এতটা উচ্ছনে যেত না সে। বুঝতো একজন নারীর মূল্য তার স্বামীর মূল্য, একজন স্বামীর কাছে তার স্ত্রীর মূল্য কতটা। নিজের মেয়েকে আর মেয়ে জামাইকে একসাথে বসিয়ে খাওয়াচ্ছেন তিনি। ভাতের লোকমা মুখে দিয়ে ইরফান বুঝে যায় বেলি এত ভালো রান্না কার কাছ থেকে শিখেছে। অসম্ভব ভালো রান্না করেছে বেলির মা। ইরফান চুপচাপে খেয়ে উঠে চলে যায় রুমে। ইরফান চলে গেলে মেয়ের মুখের দিকে তাকায় বেলির মা। মেয়ের মুখে আগের মতো আর হাসি নেই। তার বেলি ফুল কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে দিন দিন। বেলি ফুল, হ্যাঁ, তুই ভালো আছিস তো মা? হ্যাঁ মা, আমি ভালো আছি। জামাই ভালোবাসিনি রে মা? অনেক মা, সে আমায় অনেক ভালোবাসে। যাক আলহামদুলিল্লাহ। হুম, একটা কথা কইতাম। কও না মা। বেশি দেরি করলে আর বাচ্চা কাচ্চা হয় না রে মা, এবার একটা বাচ্চা নিয়ে নে। মায়ের মুখেও একই কথা শুনে দমে যায় বেলি। কি করে বুঝাবেছে সে স্বামীর ঘরে থেকে অনিশ্চিত ভবিষ্যৎ তার। মায়ের মুখের দিকে তাকিয়ে বেলি স্মিত হেসে বলে, মা, আগে তো ঢাকায় ফিরি, তারপরে ভাববো কেমন। আচ্ছা মা, ময়নার কি খবর গো? বিয়ে হইছে, শ্বশুর বাড়িতেই থাকে। জামাই মাসাল্লাহ অনেক ভালো, ঠিক আমার মাইয়া জামাইয়ের মতো। সুখে আছে তাই না মা? হ, শ্বশুর বাড়ির সবাই অনেক ভালো তার। ও আচ্ছা। ময়না বেলির খুব ভালো একজন বন্ধু, স্কুলে একসাথেই পড়াশোনা করেছে, কলেজেও সেম। শুধু বেলি পরীক্ষা দেয় নাই, আর ময়না পরীক্ষা দিয়েছে। ময়নারও বিয়ে হয়েছে, তার সাথে দেখা করা খুব শখ বেলির। রাতের অন্ধকারটা বড্ড দ্বিধা জায়গায় মনে। দিন শেষে এই রাতটাই আছে যার কাছে একা নিঃসঙ্গ মনটা বিখারি হয়ে রয়ে যায়। সারাদিন কি কি করা হয়েছে আর কি কি করা হয়নি তার হিসেব নিকেশগুলো এই রাতের বেলাতেই খুবই মনে পড়ে। আজ ইরফানের চোখে ঘুম নেই। আজ বেলি তার পাশে শুয়ে আছে, আজ চোখে ঘুম নেই। গ্রামে এসে দুজন মিলে সবার নজর কাড়বে, আর এইসব ব্যাপারগুলো সবার নজর একটু বেশিই পড়ে। বেলি ওইদিকে মুখ করে, কিন্তু বড্ড অস্থির লাগছে নিজের কাছে বেলির। দেখে আপনা আপনি পানি পড়ছে তার। তবে নিঃশব্দে কি আছে তার কপালে, কিভাবে পাড়ি দিবে বাকি জীবনটা। সবে তো মাত্র জীবনটা শুরু, তার উপর আবার আজ রুবির ফোনের আলাপ পেয়ে মনটা ছোট হয়ে গিয়েছে তার। হয়তো এবার ডাকা গেলে আবারও শুরু হবে মতো। যন্ত্রণাগুলো সাফা কিন্তু অনেক কষ্টের। না পারা যায় কাউকে বলতে, আর না পারা যায় কাউকে দেখাতে। শুধুই পারা যায় নিজের বুকের মাঝে লুকিয়ে রাখতে। পরদিন সকাল থেকে সব রান্নার আয়োজন করা হয়। রহমান আলী সবটা তদারকি করছে। বেলিয়াস ঘর থেকে বের হয়নি। ঢাকাতে কোরআন শরীফের 27 পারা শেষ করে দিয়ে আসছিল। আজকে হুজুরদের মিলাদের সাথে সেও বাকি 3 পারা শেষ দিয়ে কোরআন খতম করে বাবার আত্মার শান্তির জন্য দোয়া চাইবে। সকাল সকাল মায়ের সাথে সব কাজ গোসল দিয়েই আগে 10 রাকাত নফল নামাজ আদায় করে, তারপর কোরআন শরীফ নিয়ে বসে যায় বেলি। গুনগুন করে কোরআন শরীফ পাঠ করে বেলি। এর মাঝে কয়েকবার ইরফান রুমে এসেছিল দরকারে। যতবারই এসেছে ততবারই দেখেছে বেলি কোরআন পাঠ করতেছে। কোরআন পাঠ শেষ করে জোহরের পরে নামাজ আদায় করে তারপর বেলি রুম থেকে বের হয়। এদিকে বেলিকে দেখে বেলির মা বলে, বেলি ফুল, হ্যাঁ মা, জামাই ডাকে। আচ্ছা। মায়ের কথায় ঘরের সাইডে যায় বেলি। গিয়ে দেখে ইরফান সেখানে দাঁড়িয়ে আছে। বেলিকে দেখে সামনাসামনি হয়ে দাঁড়ায়। বেলির চোখ মুখ ফুলে একাকার। হয়তো মেয়েটা আজকেও কেঁদেছে। আসলেই আজ বেলি অনেকক্ষণ কেঁদেছে। আজকে দিনেই তো বেলির বাবা তাদের ছেড়ে চলে গিয়ে, তাই কষ্টগুলো যেন আবারও মনে পড়ে গেছে তার। খতম হয়েছে? কান্না করছিলা? না। বরাবরের মতোই এবারও এড়িয়ে যায়। ইরফানও আর বেশি একটা জোরাজুরি করে নাই।
হুজুরেরা চলে আসবে। আমি আর বাবা হুজুর আর পুরুষদের খাওয়াবো। তুমি মহিলার বাচ্চাদের দিকটা দেখো। জি আচ্ছা। বলে বেলি এবারও ইরফান বেলির মুখের দিকে চেয়ে আছে। পুরো মুখটাই যেন মায়াবী, একদমই শান্ত। ওর মতোই হয়তো চোখের পানিগুলো জড়তে তাড়াহুড়ো করে না, ওর মতোই শান্ত হয়েই জরে। বেলি সেখান থেকে বলে যায়, সবাই খানার কাজে লেগে যায়। বেলি বেড়ে বেড়ে দিচ্ছে। হঠাৎ করে কেউ একজন পিছন থেকে ডাক দেয়, বেলি। জোরে ডাক দেওয়ায় বেলি পিছনে তাকায়, দেখে ময়না দাঁড়িয়ে আছে, নিজের প্রিয় বান্ধবী, যার কথা কাল রাতেও সে তার মাকে বলল। আজ সে বান্ধবী তার সামনে দাঁড়িয়ে আছে। দ্রুত হেঁটে গিয়ে ময়নাকে জড়িয়ে ধরে, আর ময়নাও পরম ভালোবাসায় জড়িয়ে নেয় বেলিকে। বেলি ফুল, আমি ভালো আছি। তুই কেমন আছিস ময়না পাখি? আমিও আলহামদুলিল্লাহ। বিয়ে করে তো রানী হয়ে গেছিস, তুইও তো কম রানী হোস নাই। তাই আয় খেতে বস। আজ আমি নিজে ভাত বেড়ে খাওয়াবো তোকে। খাবো, তোর সাথে অনেক কথা। জামাই কই? আছে, তুই আয় না বস। বসবো, অনেক কথা আছে আমার তোর সাথে। আচ্ছা সবই শুনবো, আগে তো খেতে বস। ময়না অনেক তাড়া দিচ্ছে বেলিকে, হয়তো খুব জরুরি কথা ছিল আর, তাই কোনো রকম খেয়ে বেলিকে নিয়ে পাশের বাড়ির পুকুর ঘাটে নিয়ে যায় ময়না। জানিস কি হয়েছে? কি? সে ফোন দিছিল আমারে। কে? রাজু ভাই। নামটা শুনে বেলির বুকের একটা যেন পাহাড় পড়ে যায়। এমনিতেই তো সে মরে আছে, তার উপর ময়না এসে খাড়ার গাটা দিয়েই দিল। সে সময় বেলির পায়ের নিচ থেকে যেন মনে হচ্ছিল সব মাটি সরে যাচ্ছে। চোখ থেকে আপনা আপনি গাল বেয়ে দুফোঁটা পানি পড়ে যায় বেলির। নামটা শুনে দপ করে পুকুর ঘাটে বসে পড়ে বেলি। আজ প্রায় 10 মাস পর রাজুর কথা আবারও মনে পড়ল বেলির। নিঃশব্দ মুখে শান্ত চোখ জোড়া বেয়ে ক্রমাগত পানি গড়িয়ে যায় গাল বেয়ে। সারাদিনের পর ক্লান্ত শরীরটা তার এই কথাটার জন্যই যেন প্রস্তুত ছিল না। এমন সময় ময়না আবারও বলে ওঠে, আমি তুই পুরো অবাক হয়েছিলাম ফোন পাইয়া। কি কইল সে? তোর কথা জিগেছে। কি? শুনলাম বেলির বিয়ে হয়েছে, বেলি কি এখন ঢাকা থাকে? এইসব বলল। কি আমি বলেছি আমি সঠিক জানি না। ভালোই করছিস, কখনো বলিসও না। তার কাছে হয়তো ভালোই থাকতি তুই। জানিস, চাকরি করে একটা, অনেক ভালো টাকা বেতন পায়। আমি এখন অন্যের বউরে এসব শোনাও আমার গুনাহ। জেনে শুনে গুনাহ কিভাবে করি বল? 10 মিনিট কথা 7 মিনিটে তোর কথা বললো। আমার কথা কখনো তার সামনে কখনো হয়তো যাইতে পারবো না। এটা রাখ। কি এটা? নাম্বার। এটা আমার লাগবে না, বাদ দে তো। রেখে যদি কখনো ভালো লাগে কথা বলে নিস। এই বলে ময়না কাগজের টুকরোটা বেলির হাতে দিয়ে তারপর বেলির সাথে আরো কিছুক্ষণ কথা বলে ময়না বিদায় নেয়। বেলি বসা, আসরের আজান পড়ে গেছে। কানে যেতে লাফিয়ে উঠে সে তাড়াতাড়ি বাড়ির দিকে যায়। পর হয়তো তাকে শ্বশুর বাড়িও যেতে হবে। রহমান আলী চান এক রাত তার কাছেও থাকবে তার ছেলে আর ছেলের বউ। বাড়ি এসে নিজে ইরফান তখন এদিক ফিরে শুয়ে আছে। আজ সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছে, তাই হয়তো ঘুমিয়ে পড়েছে। বেরিয়ে চুপচাপ কোনো শব্দ ছাড়াই কাজ করে, আস্তে করে নিজের পার্স দেওয়ার কাগজের টুকরোটা, তারপর ওজুর উদ্দেশ্যে বেরিয়ে যায় রুম থেকে। কলপাড় থেকে অজু করে ঘরে এসে নামাজ আদায় করে নেয় বেলি। সন্ধ্যা হতে বেশিক্ষণ সময় নেই। বেলি সব গুছিয়ে নিয়েছে, কালকে আবার ঢাকায় ফিরতে হবে তাদের। আবার সে বন্দি জীবন, নিজের স্বামী আর সতীনের সংসারে ফিরতে হবে তাকে। অপরদিকে রাজুর কথা বারবার মনে পড়ছে। এদিকে ইরফানও খেয়াল করছে বেলি কেমন জানি চুপচাপ হয়ে গেছে, কিন্তু সে কিছু বলেনি বেলিকে। মায়ের থেকে একেবারে বিদায় নিয়ে বেলি আর ইরফান বেরিয়ে পড়ে। একটা রিকশা ধরে উঠে যায় বেলি আর ইরফান। 10 মিনিটের রাস্তা, তাই বেশি একটা ঝামেলা হয়নি পৌঁছাতে। বেলি পুরো রাস্তায় চুপচাপ ছিল। বাড়ি পৌঁছে শ্বশুরকে সালাম করে নেয় বেলি। ঘরের ভিতরে গিয়ে বেলি একটু অবাকই হয়ে যায়। পুরো ঘরটাই এলোমেলো হয়ে আছে, অথচ ইরফান একজন কাজের মহিলা ঠিক করে দিয়েছিল। সেই মহিলা থাকা সত্ত্বেও ঘরবাড়ির এই অবস্থা, তাই ইরফান রাগারাগি করে। অন্যদিকে বউয়ের হাতে রান্না খাবেন বলে রহমান আলী বাজার করে এনেছেন বিকেলেই। তা দেখেও ইরফান এখন এই সন্ধ্যার পরে বেলিকে আবার চুলোর কাছে যেতে হবে। গ্যাস হলে সমস্যা ছিল না, কিন্তু সমস্যা হচ্ছে মাটির চুলা বলে। কিন্তু বেলি একেবারের জন্য বলেনি যে তার রান্না করতে সমস্যা হবে। তাই বুদ্ধি করে আগে আগে ইরফানের রুমের বিছানার চাদর পাল্টে নতুন চাদর বিছিয়ে পুরো রুম পরিষ্কার করে দেয়। নয়তো দেখা যাবে ইরফান রাতে বাইরে দাঁড়িয়ে থাকবে কিন্তু রুমে আসবে না। 1 ঘন্টার সময় নিয়ে সব পরিষ্কার করে দেয় বেলি। আর কাল সকাল সকাল উঠে পুরো বাড়ি পরিষ্কার করে দিয়ে যাবে, কারণ তারা দুপুরের বাসে যাবে। এরই মাঝে রহমান আলী ডাক দেয় বেলিকে, বৌমা, ও বৌমা।
এখন কি রান্না করবা নাকি কালকে করবা? বাবা এখনই যাইতেছি আমি পাকের ঘরে। আপনার ছেলের রুমটা পরিষ্কার করলাম একটু। বাবা, ও বাবা, খালা কি কাজ করে? সবকিছু এমন এলোমেলো কেন বাবা? কি জানি, মহিলা কি সতর্ক, বুঝি না আমি। আচ্ছা, কাল সব বুঝিয়ে দিয়ে যাব আমি। আচ্ছা, বলে বাজারের ব্যাগ নিয়ে বেলি রান্না করে চলে যায়। রান্না কিছু জামাই এসে নিয়ে যাবা? অসম্ভব। নিজে যেমন গেছো ঠিক তেমনি আসবা। মানে আমি যা বললাম তাই, নিজে গেছো আর নিজেই আসো। যদি না আসি তাহলে আলহামদুলিল্লাহ, আমি তো বেঁচে যাব। এত সোজা? রাখছি। লাইনটি কেটে দেয় ইরফান। ইদানিং রুবিকে তার কেন জানি অসহ্য লাগে। ইচ্ছে করেই কথা বলে না সে রুবির সাথে। কেন জানি বেলির আশেপাশে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ইরফান। ইরফানের মনের ঘরে তারই অজান্তে এখন বেলির তার মনে এক সময় এক অজানা ভাবনা। কখনো মন চায় বেলিকে নিয়ে হারিয়ে যেতে ওই দূরে, আবার কখনো মন চায় নিজেই হারাতে বেলির মাঝে। বেলির মাঝে কিছু তো একটা আছে যা ইরফানকে খুব করে টানে। মোবাইলের মধ্যে দোকানের এক সাইডে রান্নাঘরে আলো জ্বলছে। ইরফান পা বাড়াতে দেখে বেলি রান্না করে। একা হাতে রাতের বেলা রান্না করছে মেয়েটা। ডাকাতে তো মিনু সাহায্য করত, কিন্তু এখানে তো একদম একা। বেলি এতটাই শান্ত যে বেলির হাতে গটি বাটিও শব্দ করতে পারে না। নিজের রুমে ঢুকে সে রীতিমতো অবাক হয়ে যায়। পরিষ্কার, বিছানা চাদর থেকে শুরু করে রুমে যা যা ফার্নিচার ছিল সবই পরিষ্কার। এমনকি রুমের পাপোশটা পর্যন্ত পরিষ্কার করা। ইরফান বুঝে যায় এটা বেলি ছাড়া অন্য কারো কাজ না। ইরফান কাজ করে কিভাবে? এই রুবির কাছে যদি তার বাবা করতো, হয়তো এই জীবনও তার বাবা সে আবদার পূরণ হতো না। আর সেই জায়গায় বেলি বিনা কথায় সবকিছু করেছে। এসব ভাবতে ভাবতে বেলির ডাক পড়ে। শুনছেন? শুনছেন? ঘুমিয়ে গেছেন? ও তুমি? হ্যাঁ, চোখটা লেগে আসছিল। খাবার বাড়ছি, খেতে আসেন। হুম। বেলির কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তার নিজেরই খেয়াল নেই। হয়তো রান্নাও হয়ে গেছে। ইরফান আর দেরি না করে খেতে চলে যায়। সেখানে ইরফানের বাবা রহমান আলী তার জন্য অপেক্ষা করছে। ইরফান ও রহমান আলী খাবার খাবে। এমন সময় রহমান আলী বেলিকে তার বলে, বৌমা। জি বাবা, সাথে খেয়ে নাও। আপনারা খান বাবা, পরে না হয় আমি খেয়ে নিব। পরে তুমি কি একা একা খাবা নাকি মা? এখনই বসে পড়ো। বাবা আপনারা খান। বাবা বলতেছে তো বসার জন্য, বসে হবে তোমার। ইরফানের এমন কথায় ভয় পেয়ে যায় বেলি। কারণ কথাটি একটু জোরেই বলেছে ইরফান। তাই রহমান আলীও ইরফানকে ডাক দেয় এই ব্যাপার নিয়ে। ইরফান বলছে, বৌমাকে দমকাস কেন তুই? বলতেই আসি, পড়বি না একদম। এটা আমার মা। বসো তো, আমার সাথে কয়টা খেয়ে নাও বসে। শ্বশুরের কথা বেলিও খেতে বসে যায়। রহমান আলীর অনেক লাউ চিংড়ি খাবেন, তা আজ বেলি দিয়েছে। ইরফানের জন্য আলাদা করে মাছ ভুনা চিকেন ঝোল করেছে, আর তার বাবার জন্য লাউ চিংড়ি, পুঁটি মাছ ভাজা, চিংড়ি ভর্তা করেছে বেলি। বেলি শুধু একটা ভর্তা দিয়ে অল্প কয়েকটা ভাত খেয়েছে। ইদানিং খাওয়ার প্রতিও তার অরুচি ধরে গেছে। কিছুই খেতে তার ভালো লাগে না। ইরফান আর চোখে নজর দিয়ে দেখে কিছুতে একটা হয়েছে বেলির। লাগতে থাকে। বেলি তো এইভাবে থাকে না, শান্ত থাকে কিন্তু এমন ভাবে থাকে না। এটা ইরফানের খটকা লাগছিল। ইরফান আর বলে খেয়ে উঠে যায়। এদিকে সব গুছিয়ে রেখে রুমে যায়। ইরফান তো খাটে শুয়ে মোবাইল টিপছে। ইরফানের থেকে কিছুক্ষণ এই সে রুম যায়, এখানে খাট যেখানে থেকে রাতে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলেছিল, তুই যদি এক আমার হয়ে থাকিস আমার আশেপাশেও ঘেসবি না। আর তারপর একদিন ভুলবশত দুধ জুতো মেরেছিল। বড্ড বেশি হয়ে গেছে বেলির সাথে। এসব কিছুক্ষণ ভেবে তারপর ফ্লোরে মাদুর পাততে থাকে বেলি। বেলির মাদুর পাতা দেখে ইরফান তাকিয়ে থাকে বেলির দিকে। তারপর অত্যন্ত ঠান্ডা মাথায় নিচু স্বরে বেলিকে ডাক দেয় ইরফান। বেলি। জি। মাদুর কেন পাতো? এখানেই শুভ। বিছানায় কি হয়েছে? আমি এক বাপের জন্মের। কথাটা শুনে ইরফান কিছু উপলব্ধি করতে পারে। আর তখনই খাট থেকে কাছে যায় সে। বেলির বাম হাতটা ধরে আর বলে, কোনো রকম তামাশা চাই না, খাটেই শোবে তুমি। যাও, আমি এখানেই ঠিক আছি। এমন আসার দিব? যাও খাটে। তবুও বেলি দাঁড়িয়ে আছে সেখানে। ইরফানের মেজাজ খারাপ হয়ে যায়। টানতে টানতে বিছানার কাছে নিয়ে যায় সে বেলিকে। তারপর জোর করে শুইয়ে দেয় বেলিকে। যদি উঠেছ তো আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। এমন জোর করলে কি মুখের কথাটুকু ফেরত নিতে পারবেন? কথায় আছে, বন্দুকের গুলি ধনুকের তীর, ফেলে দেওয়া থুতু আর মুখের কথা কিছুই ফেরত যায় না। শুভরাত্রি। এতটুকু বলে বেলি চোখ বন্ধ করে ফেলে। ইরফান কিছুক্ষণ তাকিয়ে থাকে বেলির দিকে। তারপর নিজেও এপাশ হয়ে শুয়ে যায়। একটা সময় সেও ঘুমিয়ে পড়ে।
গভীর রাতে ইরফানের ঘুম ভাঙে কারো কান্নার শব্দে। ইরফান ঘুম থেকে উঠে দেখে বেলি পাশে কাঁদছে। এত রাতে কি জন্য এভাবে কাঁদতেছে সে? প্রশ্নটা মাথায় এলে তৎক্ষণাৎ সে কি করবে পারছে না। ইরফানের আর সহ্য হয়নি। বেলির কাঁধে হাত দিয়ে বেলিকে এক পাশ থেকে সোজা করে শুইয়ে দেয়। কি হয়েছে? এত রাতে কাঁদতেছো কেন? বেলি, কি হয়েছে বলো? একটা দাড়ি পাল্লা, তার দুটো পাল্লার এক পাশে সুখ আর অন্য পাশে দুঃখ। মাপলে কেন দুঃখের পাল্লাটাই ভারী হয় বলতে পারেন? বেলির এমন কথায় স্তব্ধ হয়ে যায় ইরফান। ড্রিম লাইটের আলোতে ইরফান বেলিকে দেখছে নিবিড়ভাবে। বেলির চোখের পানিগুলো চিকচিক করছে। বলুন না, কেন সুখের চাইতে দুঃখের পাল্লাটা ভারী হয়? বেলি, কেঁদো না তো। আমার সুখ চাই। বেলি, হ্যাঁ, আমার সুখ চাই। আজকে আপনার কাছে আমি আমার অধিকারটুকু চাই। দিবেন? এই বলেন না, দিবেন? আমি সহ্য করতে পারি না। এভাবে থাকতে আমার খুবই কষ্ট হয়। আমি মরে যাব এভাবে থাকতে থাকতে। বিলি, কি সব বলছো তুমি? শুনেন না, আজ আমায় একটু ভালোবাসবেন? এই, আমার দিকে দেখেন। আমার আপনাকে চাই। আপনার এই শরীরটা আমার চাই। আপনার অংশ চাই আমার। শুনতে পাচ্ছেন আপনি? আমার আপনাকেই চাই। এতদিন পর আজ চাইছি আপনাকে। দিবেন না আমায় আপনাকে? ইরফান, এইদিকে দেখেন। এক রাতের জন্য আপনাকে, এই শরীরটা আপনার শরীরকে চাই ইরফান। আমার দিকে তাকান। ইরফান চুপ করেই থাকবেন? কিছু বলবেন না? ইরফান, এমন কেন যেন না হয় আপনি আসলেন আমার কাছে, কিন্তু আপনাকে পাওয়ার জন্যই আমি রইলাম না। ইরফান আর কোনো কথা না বলে থাকতে পারেনি। ওই অবস্থায় বেলিকে জড়িয়ে নেয় ইরফান। বেলিও ইরফানকে জড়িয়ে নেয়। আজ বেলি ধরা দিয়েই দেয় তার ভালোবাসার কাছে। ইরফানের স্পর্শ পেয়ে বেলি আরো আঁকড়ে ধরে ইরফানকে। আজ বেলি কাঁদছে, ডুকরে কাঁদছে আর ইরফানকে বলছে, ইরফান, আজ কোনো কথা না বলি, শুধু আজকে ভালোবাসুন। কোনো শর্ত ছাড়াই ভালোবাসুন আমাকে। বেলির কথা ইরফান বেলিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। নিজের গায়ের কাঁথাটা সরিয়ে বেলির কাঁথার নিচে ঢুকে পড়ে ইরফান। বেলির গায়ের ওড়নাটা সরিয়ে নেয় সে। বেলির কপালে আলতো করে ভালোবাসার ফুঁকে দেয়। বেলির নিঃশ্বাস যেন সেখানেই বন্ধ হয়ে যায়। বেলির হাতের বন্ধন নিজের হাতে আবদ্ধ করে নেয় ইরফান। ইরফানের ডান হাতটা বেলির কাঁধ স্পর্শ করে যায়। সময় হাতটা বেলির পিঠে চলে যায়। বাম কাঁধ থেকে ইরফান জামাটা টেনে নিচে নামিয়ে নেয়। বেলি যত শক্ত করে পারে আঁকড়ে ধরে ইরফানকে। বাহিরে ডাউক পাখি ডেকে ওঠে, সাথে জিজি শব্দ। সে আলো দুটো শরীর মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ভালোবাসাগুলো জানান দিচ্ছে। পুরো ঘর জুড়ে ছাপা আর্তনাদ। মিলনের মাঝে ক্লান্ত শরীরে ইরফান যখন বেলিকে জড়িয়ে নেয়, ঠিক তখনই বেলির নিঃশ্বাস জোরে জোরে পড়া শুরু করে। একটা সময় বেলির পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। বেলি দুহাত দিয়ে ইরফানের বুকে চেপে ধরে মাথা রাখে আর শ্বাস ফেলে। ইরফান বেলির গালে হাত রেখে বেলিকে সেন্সে ফেরানোর চেষ্টা করে। বেলি কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলে। ইরফান বুঝতে পারে বেলির হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। ইরফান উঠে বেলির হাতে পায়ে মালিশ করছে। গলা কাটা মুরগির মতো তড়পাচ্ছে বেলি, কিন্তু কিছুই করতে পারছে না ইরফান। বাবা বাবা বলে কয়েকবার নিজের বাবাকে ডাকে ইরফান, কিন্তু বাবারও খবর নেই। হঠাৎই বেলি কেসে ওঠে। ইরফান বেলির দুই গাল দুই হাত দিয়ে জড়িয়ে নেয়। ইরফান বুঝতে পারছে যে বেলির খুবই কষ্ট হচ্ছে। মুহূর্তের মাঝে শরীরে সব উত্তেজনা শেষ হয়ে যায়। বেলি বহুত কষ্টে কিছু কথা বের করে মুখ থেকে। বলছে, সময় হয়তো নাও থাকতে পারে। আপন করে নিতে আমায় কত মেরেছেন, আমায় কত আঘাত দিয়েছেন। এখন আপনি মুক্ত। আমি আপনাকে মুক্ত করে দিয়ে চলে গেলাম। ইরফান অশ্রু চোখে বেলিকে বারবার ডাকছে। আর বেলির শ্বাস আরো বেড়ে গেছে। ইরফান বেলিকে বারবার জাকড়াচ্ছে, কিন্তু একসময় বেলি নিস্তেজ হয়ে যায়। হাত জোড়া ইরফানের বুক থেকে সরে খাটের মধ্যে পড়ে যায়। কয়েকবার বেলি বেলি বলে চিৎকার করে। কিন্তু বেলি আর নাকের কাছে হাত নিতেই দেখে বেলির আর নিঃশ্বাস পড়ছে না। বেলি মারা গেছে। হ্যাঁ, বেলি মারা গেছে। বেলি চোখ দিয়ে শান্ত চোখ আছে সে। এই অন্ধকারে বেলিতে ত্যাগ করে। গামার তো শরীর নেই। ইরফান লাফিয়ে ওঠে। বেলি বলে চিৎকার করে ওঠে সে। সবে সেই চিৎকারের কোনো শব্দ হয় না। সব কথা যেন আজ ভিতরে নিজেকে বিছানায় আবিষ্কার। পুরো শরীর কাঁপছে, ঘাম জমে গেছে। তাড়াতাড়ি উঠে লাইট জ্বালায় ইরফান। বেলি তখন ওইদিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে আছে। ইরফান ভাবে সে। তারপর বেলির নাকের কাছে নিজের হাত নিয়ে দেখে, না, বেলির নিঃশ্বাস তো ঠিকই আছে। শরীরে জামা কাপড় তো ঠিকই আছে। তাহলে তখন এটা কি ছিল? ইরফানের শরীর তখনও কাঁপছে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর ইরফান অনুভব করতে পারে যে সে এতক্ষণ স্বপ্ন দেখেছিল। হ্যাঁ, ইরফান স্বপ্ন দেখেছিল এতক্ষণ ধরে। এক ভয়ার্ত স্বপ্ন। এটা কেমন স্বপ্ন দেখলো সে, যেখানে তারই সামনে তারই বাহুতে বেলির মৃত্যু ঘটে গেল। গলাটা তার শুকিয়ে কাঠ হয়ে আছে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মনে হচ্ছে। সে দ্রুত জগ দিয়ে পানিগুলো খেয়ে নিল। খুব ভয় করছে তার। এটা কেমন স্বপ্ন? এটা কি দেখলাম আমি?
এমন তো আগে কখনো হয়নি আমার সাথে। স্বপ্নে কারো মৃত্যু দেখলাম, তাও বেলির মৃত্যু। এমন লাগছে কেন? মনে মনে বলতে থাকে। আবারও বেলির দিকে যায় সে। মাঝে একবার গড়িতেও চোখ বুলায়। রাতের শেষ ভাগ চলছে এখন। কিছুক্ষণ পরেই হয়তো মোরগগুলো ডাকাডাকি করবে। প্রায় ভোরের দিকে স্বপ্নটা দেখেছে। অনেকের কাছে শোনা যায় ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। এসব বাবা বন্ধ করে এবারও বেলির পাশে এসে পড়ে হাঁটু গেড়ে বসে ইরফান। বেলিকে ভালো করে দেখে নেয়। আবার চেক করে নাকে হাত দিয়ে শ্বাস পড়ছে কিনা। বেলি ঘুমাচ্ছে, শান্ত হয়েই ঘুমাচ্ছে। তারপর আবার শুয়ে পড়ে, কিন্তু তার শরীর এখনো কাঁপছে। বুকটা দুকপুক করছে। ইরফান হালকা পাতলা দোয়া দুরুদ পড়ে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া পড়তে থাকে। তারপর কোনো এক ফাঁকে ঘুমিয়ে যায়। সকালবেলা প্রায় ৯টায় ইরফানের ঘুম ভাঙে। বেলির ডাকে। বেলি কয়েকবার ডাকে ইরফানকে। ঘুম থেকে উঠে ব্যাবলা বেলির দিকে তাকিয়ে থাকে ইরফান। কাল রাতের স্বপ্নটা এখন অবধি তার মস্তিষ্কে আছে। ইরফানকে এমন দেখে বেলি প্রশ্ন করে, কি এই যে হয়েছে, তাকিয়ে আছেন যে? এই যে কি হলো? উঠেন, আমি নাস্তা পারছি। তুমি যাও, আমি। বেলি ইরফানের কথায় চলে যায়। আর ইরফান খাটে বসে কাল রাতের স্বপ্নটা নিয়ে ভাবতে থাকে। এটা কি স্বপ্ন ছিল? এমন ভয়াবহ স্বপ্ন, তাও বেলিকে নিয়ে। এর আগে কখনো দেখেনি ইরফান। প্রায় 10 মিনিট পর সে বিছানা থেকে নামে। কলপার গিয়ে দেখে বেলি আগে থেকে ইরফানের জন্য ব্রাশ, পানি, টাওয়াল সবই এনে রেখেছে। ইরফান শুধু গিয়ে মুখ ধোবে। বেলির সব কাজ কেন জানি ইরফানের খুবই ভালো লাগে, কিন্তু স্বপ্নের কথা আবারও মনে পড়ে যায়। তবুও নিজেকে শক্ত রেখেছে সে। হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসে পড়ে ইরফান। বেলে নাস্তা দিয়ে রাখছে আর নিজেও সেখানে দাঁড়িয়ে আছে। ইরফান নাস্তা খেতে বসেছে। তুমি খেয়েছ? হুম। বাবা কই? বাজারে গেল দেখলাম। আচ্ছা শোনো, সব গুছিয়ে নাও। বিকেল 4টার গাড়িতে যাব আমরা। সব তো গোছানোই আছে। ওকে। এটা কি রান্না করেছ? দই পেতেছিলাম। কখন? আমি যে দেখলাম না। রাতেই পেতে রাখছিলাম। ও, এত গুণ পাও কই? তবুও তো, মন পাওয়ার তো গুণ নেই। বেলির কথাটা আস্তে আস্তে বললেও ইরফানের কানে ঠিকই গিয়েছে। ইরফানের কান হচ্ছে হরিণের কানের মতো। খাড়া খাড়া কান, তাই তো আস্তে কথাও কানে যায়। বেলি সবকিছু গুছিয়ে রেখে রান্নাঘরের দিকে যায়। ওদিকে কাজের মহিলাটাও চলে আসে। বেলি তার সাথে কথাই লেগে যায়। কেমন আছেন খালা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কিরাম আছো? আমিও ভালো। খালা, আপনাকে কি বাবা বেতন কম দেয়? না তো। তাহলে খালা ঘর বাড়ি এত নোংরা রাখেন কেন? আমি কাল এসে দেখি এই অবস্থা। আজকে সকালে বাবার রুমের, ইরফানের রুমের, সামনের রুমের চাদর পর্দা সবই ধুয়ে দিছি। মাকড়সার বাসাগুলোও পরিষ্কার করেন না। বাবার বয়স হয়েছে খালা। আপনার বড়সাই তো তার ছেলে তারে এখানে রাখছে, তাই না? আমি তো সব করি। আপনি সব করলে আমাকে সব করতে হইতো না খালা। বয়স্ক মানুষ, একটু দেখে শুনে রাখবেন খালা। আচ্ছা, আর কি কি কাম আছে কও, আমি কইরা দিয়া যাই। আজকে আর কোনো কাজ নাই। সব কাজ শেষ করে ফেলছি আমি। এত তাড়াতাড়ি? আমি তো সেই বোর্ড থেকে সবকিছু করে রাখছি খালা। আপনি আজকে আমরা আজকে চলে যাব। আপনি বাবাকে দেখে রাখেন খালা। আর কাল থেকে আইসেন। আচ্ছা, তাহলে আমি যাইগা। আচ্ছা যান। জানালা দিয়ে সবটা দেখে নেয় ইরফান। বেলি সব দিক দিয়ে সম্পূর্ণ। কাজে, কর্মে, আচার ব্যবহারে। কেন যেন আগে বেলিকে মনে ধরল না ইরফানের। এটা ভেবে ইরফান এখন মাথা ফাটায়। সবই ঠিকই বলে। বেলি আসলেই একটা ফুল। সদ্য কলি থেকে ফোটা এক নিষ্পাপ ফুল। এক নিষ্পাপ বেলি ফুল। দুপুর 12টা নাগাদ রবির ফোন আসে। ইরফান তখন পুকুর ঘাটে বসা। রবির ফোনগুলো সে দেখতে পাচ্ছে, কিন্তু আজকে ইচ্ছে করে ফোন ধরছে না। কথা বলতে ফোন ধরেনি। প্রায় 7-8 বার ফোন দেয় রবি। ইরফান তখন ফেসবুকে ছিল। রবি ফোন দেওয়ার পর ফেসবুকে লগ ইন করে ইরফানকে অ্যাক্টিভ দেখতে পায়। ঢাকায় বসায় রবির মাথায় আগুন ধরে যায়। উল্টোপাল্টা টেক্সট করতে থাকে ইরফানকে। আমি ফোন দিলে তুমি ফোন ধরো না কেন? আমাকে এখন মজা লাগে না, তাই না? লাগবে কিভাবে? এখন তো বউ আরেকটা কাছে আছে, তাই না? গ্রামে বসে থেকে বেলি এত ভালো কিভাবে হলো? এই না ওর দেখতে পারতা না? ও, বুঝতে পারছি। বিছানায় ভালো জ্বর, তাই না? তা কেমন এনজয় করো ওকে? যখন খাও তখন তো তোমার দারুণ খেলোয়াড়। একসাথে দুইটারেই ক্ল্যাপ হবে না তোমার জন্য? গাছেরও খাও, তলারটাও খাও। বাহ, দারুণ পাওয়ার তোমার। ওরে প্রেগনেন্ট করে ঢাকায় নিয়ে এসো কেমন। থেকে এমন অশ্লীল আর নোংরা ভাষাগুলো আর সহ্য হয়নি ইরফানের। একজন উচ্চ শিক্ষিত মেয়ের মুখ থেকে এসব নোংরা মানসিকতার অশ্লীল ভাষা কিভাবে আসে, এটাই সন্দেহের। ইরফানের শরীর তখন রাগে কাঁপতে থাকে। এই মুহূর্তে যদি রুবি তার সামনে থাকতো, তাহলে সে রুবিকেই জবাই দিত। ইরফান সাথে সাথেই ফোন দেয় রুবিকে। রুবি বলে। ইরফান রুবিকে হ্যালো বলারও সুযোগ দেয়নি। ফোন দেওয়ার সাথে সাথেই শুরু করে ইরফান।
এই তুই কি মানুষের বাচ্চা? ওই খবরদার! এই চুপ! জানোয়ার মেয়ে! তুমি কাকে কি বলস তুই? কাকে কি বলস? তোকেই বলি বুঝো। ও, তুই এখন আমাকে তুই তো কারিও করস? করবো না? তুই করস কেন? আমাকে কি বেলি পাইছিস নাকি তুই? ভাগ্যিস, ভাগ্যিস তুই বেলি না, কারণ তুই বেলির মায়ের যোগ্য না। খবরদার ইরফান, মুখ সামলাও। এই আমার মা নামার মুখে নিবি না তুই। তুই এসব কি লিখেছিস? তোর মুখ এত নোংরা কেন? তুই না ইংলিশে গ্রাজুয়েশন করেছিস? তোর মুখ এত খারাপ কেন? তো আমি এত খারাপ এখন? আলবাত খারাপ, শুধু খারাপ না, স্বার্থপর মহিলা তুই। তুই কেমন মেয়ে হলে কিভাবে নিজের স্বামীর ও বলাতে খারাপ হয়ে গেছি আমি? এটা কি তোর ভালো কথা ছিল? কসম আল্লাহর, তুই আমার সামনে থাকলে এতক্ষণে তুই জবাই হয়ে যাইতি রে। শুকর আদায় কর তুই। আমার গায়ে হাত তুলে দেখো খালি একবার, হাতটা মুচড়ে ভেঙে দিতে মিনিটও লাগবে না আমার। এতেই বোঝা যায় তুই কত ভালো। কেন এখন হাত ভেঙে দিবি কেন? আমি যখন তোর কথায় বেলিকে মারতাম, তখন তো খুব মজা লাগতো তাই না? বড্ড বেশি বেলি বেলি করত। আমিও দেখবো কয়দিনে বেলি থাকে। যে মেয়ের মুখ থেকে এত নোংরা ভাষা বের হয় সে আরো জঘন্য হতে পারে। আর হ্যাঁ, বেলি বড্ড বেশি বোকা না হয়। এতদিনে আমি আর তুই জেলে থাকতাম, কারণ আমি সব থেকে বেশি অপরাধী ওর কাছে। আর যে পাওয়ার কথা বললি না তুই, তাহলে শোন, আমি এই ইরফান আহমেদ এখনো অব্দি শুধু তোকেই শুয়েছি। আর রইল কথা, ও আমার বিবাহিত বউ, বেলির সাথে না হয়েছে অন্য কেউ কারোর সাথে। তোর মুখ এত খারাপ, এত ভাবতেও আমার অবাক লাগে। আপাতত আমাকে না করবি ফোন আর না করবি মেসেজ। ভালো থাক। ইরফান লাইনটা কেটে দেয়। তার প্রচুর পরিমাণে রাগ উঠেছে। তার যতটুকু পেরেছে আপাতত ফোনে জেরেছে, বাকিটা ডাকায় গেলে। কথায় আছে না, শিক্ষাই আদর্শ। কিন্তু বর্তমানে শিক্ষিত মানুষই পশুর মতো আচরণ করে। একজন মেয়ে, তার উপর শিক্ষিত, কিন্তু মুখ থেকে বেরিয়ে আসে যত রকমের নোংরা। বর্তমান যুগে এসব কিছু মেয়ে মহিলা যাদের আছে, শিক্ষার অভাব নেই কিন্তু মনুষ্যত্বের বড় অভাব। ছোট নিজেদের অনেক বড় কিছু মনে করে। আর এদের সাথে মিলেও তেমন ইরফানের মতো তারা এভাবে রাখায়। নিজে বেশি বুঝলে এরকম হওয়াটাই অনিবার্য। ইরফান পুকুর ঘাট থেকে বাড়ির ভিতরে এসে দেখে তার পাশের বাড়ির চাচাতো ফুফাতো বোনেরা সবাই মিলেছে। বেলিকে খেলতে বলতেছিল সবাই। ভাবি আসো খেলি। কিত কিত, না গো, একটু পরে আজান দিবে আর বাবাও চলে আসবে। গোসল পড়বো। আজান দিতে এখনো 1 ঘন্টা বাকি। তোমরা খেলো, আমি দেখি। আগে তো খেলতে ভাবি, ডাকা যায় পাল্টাইয়া গেছো? এমন কিছুই না গো, তাহলে খেলো। আচ্ছা তাড়াতাড়ি আসার আগে 9-এর ঘর বানাও। 4 কোনা খেলবা নাকি ক্রস খেলবা ভাবি? 4 কোনাটাই। ভাবির এক ননদ কিতকিতের ঘর বানিয়ে ফেলে। ইরফান দূর থেকে সব দেখছিল। ইরফান আর সামনে এগিয়ে যায়নি, কারণ সে জানতো তাকে দেখলে বেলি আর খেলবে না। তাই সে দূরে দাঁড়িয়ে আছে আর দেখছে বেলি কিভাবে খেলে। এ শোনো, আমি আগে খেলবো কিন্তু। কেন ভাবি? কি কেন? আমি আগে খেলবো? তাহলে তো আমরা হারাইয়া যাবো। তুমি তো একেবারেই সব শেষ দাও। আরে, তুমি আর আউট। আমি আগে খেলবো, দাও। তারপর বেলি গুটি নিয়ে খেলা শুরু করে। 1 কা 2 কা 3 কা, এক এক করে 9 পর্যন্ত। বেলি বরাবরই এ ধরনের গ্রাম্য খেলা খুবই ভালো খেলতে পারে। ওড়নাটা পেঁচিয়ে গুছে তারপর খেলার সময় লাফানোর জন্য চুলগুলো খুলে যায় বেলির। তখন তাকে একদম গায়ের মেয়ের মতো লাগছিল। ইরফান আর এক মুহূর্তের জন্য দেরি করেনি। তাড়াতাড়ি মোবাইলটা বের করে বেলির কয়েকটা ছবি তোলে। মুগ্ধ নয়নে বেলির ছেলে মানুষই দেখছে ইরফান। এক সময় আজান পড়ে যায়, তাদের খেলাও শেষ হয়ে যায়। বেলি তাড়াতাড়ি মাথায় কাপড় দিয়ে ঘরে চলে যায়। লাফানোর কারণে পানির পিপাসা পেয়ে যায় তার। তাই পানি খাওয়ার জন্য ঘরে যায় সে। ইরফান তখন ঘরে গিয়ে বেলির দিকে চেয়ে আছে। দিনের পর দিন এ যেন এক নতুন বেলি তার সামনে ধরা পড়ছে। তার সামনেই বেলি ফুল একদম চুপচাপ শান্ত। কিন্তু অন্যদের সাথে এই বেলি ফুল একদম অন্যরকম। 2 জায়গায় 2 রকম চরিত্র তার। ইরফানকে চেয়ে থাকতে দেখে বেলি তাকে ডাক দিয়ে ওঠে। কিছু বলবেন? এই যে। হুম, কিছু বলবেন? 1 কা 2 কা তো ভালোই খেলতে পারো। ইরফানের কথায় থতমত খেয়ে যায় বেলি। তার মানে ইরফান তার খেলা দেখে ফেলেছে। তাই তো তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে যায় সে। কলপাড়ে আপনার জন্য পানি তুলে দিতেছি, আপনি গোসল করতে আসেন। এই বলে বেলি উঠে যায়। তখন ইরফান হাতটা ধরে নেয় বেলির। এই বেলি ফুল, সবার সামনে এত প্রাণবন্ত আর চঞ্চলা, তাহলে আমার সামনে এত নুয়ে থাকে কেন? বেলি কিছুক্ষণ চুপ থেকে থাকে। তারপর মাথা তুলে ইরফানের দিকে তাকায়। বেলি অত্যন্ত শান্ত নজরে দৃঢ় গলায় বলে ওঠে, এই বেলি ফুল আগে হেসে উঠত, আর এখন এই বেলি ফুল প্রতিনিয়ত ঝরে যাচ্ছে। ঝরতে ঝরতে একসময় হয়তো ঝরেই যাবে। কারণ এই বেলি ফুল আর সতেজ নেই। এই বেলি ফুল হলো ঝরে যাওয়া বেলি ফুল।
গাড়ি আপন গতিতে ছুটে চলছে, শরীরটা তো সাথে যাচ্ছে কিন্তু মনটা গ্রামে মায়ের কাছে পড়ে আছে। মায়ের সাথে শুধু একটা রাতে থাকতে পারলো মেয়েটা, আবার সে ঢাকা শহরের ইট পাথরের মাঝে থাকতে হবে তাকে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা 9টা বেজে যাবে। বিলি চুপচাপ বসে থাকা দেখে ইরফানও কিছু বলেনি। সেও বুঝতে পেরেছে বিলির মন খারাপ, তাই সেও বোবার মতো বসে আছে বিলির পাশে। রাস্তার পাশে গাছপালা আর মানুষজনগুলো ছুটে চলছে গাড়ির সাথে। একটু পরে মাগরিবের আজান পড়ে গিয়ে সন্ধ্যা নামবে চারপাশে। গোধূলির আলোয় নিজেকে মাতাবে আপন ভাবে। হঠাৎই রাজুর কথা মনে পড়ে যায় বিলির। রাজু মানুষটা এলো তো এলো, এমন সময় এলো যেখানে সবকিছুই হাতের বাহিরে। রাজুকে খুব করে মনে পড়ছে বিলির। রাজুর সাথে যখন ইন্টারে পড়ে, রাজু তখন শহরেই থাকতো। মানুষটা কাছে থেকেও দূরে চলে গেল। ইরফানের ডাকে রাজুর ধ্যান থেকে বেরিয়ে যায় বেলি। বেলি, জি, কিছু খাবা? না। কিছুই খাবা না? হুম। বেলি ইরফান আর জোর করেনি বেলিকে। বেলি চলাচলের পথে কখনোই কিছু খায় না। ইরফান আবার নিচ থেকে বলা শুরু করে, তোমার কি মন খারাপ? না। তাহলে চুপচাপ যে? মায়ের কথা মনে পড়তেছে। আবার যাইও এক সময়। হুম। রুবিয়া আসবে? জানি না, ফোন দেয় নাই। মান অভিমান ভুলে যান। আর তুমি? আমি তো আজ আসছি কাল নেই। জোরে যাওয়া ফুল কখনো আপন হয় না। মানে? কিছু না, আপনারা নিজেদের মান অভিমানগুলো মিটিয়ে নিন। বেলির কথা শুনে ইরফান আর কথা বাড়ায়নি। বেলির সব কিছু ইদানিং অন্যরকম লাগে তার কাছে। আগের বেলি আর এখনকার বেলির মাঝে অনেক পরিবর্তন। তবে আগের বেলি চুপচাপ ছিল, এখনকার বেলিও চুপচাপ। তবে এখনকার বেলি চুপচাপ থেকে এমন কথা বলে যা বুকের এপাশে ঢুকে ওপাশ দিয়ে বেরিয়ে যায়। বেলি আবারও চুপ হয়ে যায়, তাই সেও চুপ হয়ে যায়। নিজেকে ঘৃণিত পুরুষ মনে হয় তার এখন। এই শান্ত মেয়েটাকে সে এতদিন এত মারধর করেছে, অন্যায় তো অনেক করা হলো, এখন না হয় প্রায়শ্চিত্ত করা হোক। এসব ভাবতে ভাবতে ইরফানের সময় কাটছে। আর অন্যদিকে গাড়ি ছুটে চলছে তার আপন গন্তব্যে। রাত প্রায় 9টা নাগাদ বাস স্ট্যান্ডে বাস এসে থামে। বেলিকে আস্তে করে ডাকে ইরফান। বেলির এই একদোষ জার্নি করতে আসলে তার ঘুমিয়ে ঘুমিয়েই জার্নি শেষ হয়। গাড়িতে উঠে এক ঘুম দিবার সেই এক ঘুমে গন্তব্যস্থলে এসে সজাগ হয়। এর মাঝে গাড়ি তাকে পাতালে কিংবা স্বর্গে নিয়ে গেলেও সে বলতে পারবে না। ইরফানের ডাকে ঘুম ভেঙে এদিক এদিক তাকায় বেলি। নামবা না, নাকি ঘুমাতেই থাকবা? ঢাকায় চলে এসেছি। নামো। ঘুমালে আর কিছুই খেয়াল থাকে না তোমার। এত ঘুম যে কই থেকে আসে আল্লাহই জানে। নামো তাড়াতাড়ি। গাড়ি থেকে নেমে একটা সিএনজি ধরে ইরফান একটানে বাসায় চলে আসবে বলে। বেলি রাত 9টা 30 বাজে। এখন গিয়ে রান্না করবা কখন? এখানে কোথাও একটা খেয়ে নিলে ভালো হতো না? বাসায় গিয়ে রান্না করেই খাওয়া যাবে। তা যাবে, কিন্তু আমি খুবই ক্লান্ত। তোমার খাবার রান্নার আশায় বসে থাকবো না আমি। আচ্ছা, আপনি যা ভালো বোঝেন। ইরফান ইচ্ছে করে বলেছে কথাগুলো যাতে বেলি এ ব্যাপারে না করতে না পারে। তার শখ জেগেছে বেলিকে নিয়ে রেস্টুরেন্টে খাবে, আর যা রুবির সামনে কখনোই সম্ভব না। তবে সমস্যা ছিল, বেলি এর আগে রেস্টুরেন্টে কখনোই যায়নি। তবু ইরফান চেয়েছে আজ সে যাক। তাই বেলিকে নিয়ে স্টেট ওয়ানে চলে যায় ইরফান। সেখানে লিফট ছিল। ইরফান ভেবেছে বেলি লিফটে চড়তে জানে না, তাই সে সিঁড়ি দিয়ে উঠতে চেয়েছিল। কিন্তু বেলি ইরফানকে চমতে দিয়ে লিফটের সামনে দাঁড়িয়ে যায়। এখানে দাঁড়ালে যে উপরে যাবেন না? কিন্তু এটা তো লিফট। আমি জানি তো এটা লিফট। আমি আরও একবার লিফটে চড়ছিলাম। কোথায়? ঢাকাতেই ফুফুর বাসায় আসছিলাম একদিন বাবার সাথে। ফুফাতো ভাই বোন আমাকে নিয়ে কই জানি গিয়েছিল। সেখানে এমন ঘরের মতো ছিল, তখন জানছিলাম এটা লিফট। আসেন, এটা করেই যাই উপরে। ইরফান বেলির কথায় বেলিকে নিয়ে লিফটে চলে যায়। কয়েক সেকেন্ড পর লিফটের দরজা খুলে যায়। রেস্টুরেন্টটা একদম লিফটের দরজা বরাবরই। ইরফান বেলিকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যায়। পাশে দুজনের একটা টেবিল রাখা আছে। এখানে খাবার অনেক টেস্ট হয়, খেয়ে দেখো, তোমার ভালো লাগবে। ও আচ্ছা, কি খাবা বলো? আপনি যা খাবার আনাবেন তাই খাবো। খাবার আনাই না, অর্ডার করতে হয়। ও, তাহলে তাই করেন। তো কি খাবা বললে না তুমি? আমি তো জানি না কি পাওয়া যায়। চাইনিজ খাবার নাম শুনেছ কখনো? হ্যাঁ, শুনেছি। ওইটা সেট মেনু অর্ডার করি। করেন। ইরফান দুটো সেট মেনু অর্ডার করে দেয়। বিলি রেস্টুরেন্টে হয়তো আসেনি, তবে এসব চাইনিজ, থাই, বাংলার নাম জানে, কারণ সে ইন্টারমিডিয়েট অবধি পড়াশোনা তো করেছে, তাই অতটা সমস্যা হয় না। তুমি চামচ দিয়ে খেতে পারবা? চামচ দিয়ে খেতে হয়? হ্যাঁ, চাইনিজ খাবারগুলো চামচ দিয়েই খেতে হয়। ও আচ্ছা, পারবা খেতে? না হয় হাত দিয়ে খেও। সবাই চামচ দিয়েই তো খায়, তাহলে আমিও খাবো, সমস্যা নেই। আচ্ছা। বেলি আবারও চুপচাপ হয়ে যায়।
কিছুক্ষণ পর ওয়েটার পানি নিয়ে আসে আর বেলিও পানি খেতে শুরু করে দেয়। ইরফান দেখে বুঝে যায় যে বেলির হয়তো খুবই পিপাসা পেয়েছে। এত পানি খাচ্ছ কেন? তেষ্টা পেয়েছিল। গাড়িতে তো বললেই পারতা। ইরফানের এই কথার জবাব নেই বেলির কাছে, তাই সে চুপ করে বসে আছে। প্রায় 15 মিনিট পর ওয়েটার এসে খাবার দিয়ে যায়। বেলি প্লেটের দিকে তাকিয়ে আছে। এক পাশে ভাতের মতো কি যেন আছে, অন্য পাশে সবজি, এক পাশে মুরগির বড় একটা টুকরো, আর সাথে জোল জোল কি যেন আছে। তাকিয়ে আছে প্লেটের দিকে সে, মনে মনে বলতে থাকে, এর থেকে ভালো ছিল ভাত মাছ একটা ভর্তা আর ডাল নিলে পেট ভরে খাইতে পারতাম। বেলির মনে মনে বলতে থাকা শান্ত চোখের চাহনিতে দেখে ইরফান পুরোটাই বুঝিয়ে দেয় বেলিকে, এটার নাম ফ্রাইড রাইস, আর একটা ভাতের মতোই। এটা ভেজিটেবল মানে সবজি, এটা মুরগির একটা তরকারি, এটাকে মাসালা চিকেন বলে। আর এই যে বড় পিসটা আছে, এটা নাম চিকেন ফ্রাই। চামচ দিয়ে খেতে পারলে খাও, না হয় হাত দিয়ে খাও, কোনো সমস্যা নেই। হুম হুঁ বললেও অনেকটা আনইজি ফিল হচ্ছিল তার। পরে দেখলো ইরফান চামচ দিয়েই খাচ্ছে, তাই বেলিও কাঁপা কাঁপা হাতে একটা চামচ তুলে নেয়। তারপর ইরফানকে অনুসরণ করে খাওয়া শুরু করে। এক চামচ মুখে দেওয়ার পর বেশ ভালোই স্বাদ পায় বেলি। খুবই মজার ছিল খাবারটা, তাই ইরফানকে দেখে দেখে সবটা খাবার শেষ করে বেলিও। ফ্রাইটা হাতে দিয়ে খায় সে, তার পক্ষে চামচ দিয়ে খাওয়া সম্ভব না। কে হাতটা টিস্যু দিয়ে মুছে নেয় সে, ইরফানে বলেছিল মুছতে, তাইও সে মুছে নেয়। হাত মোছার পর ইরফান বেলিকে কোকের গ্লাসটা এগিয়ে দেয়। বেলিও একটু একটু করে কোক খায়। এরই ফাঁকে ওয়েটার এসে বিল দিয়ে যায়। বেলি দেখলো ইরফান 1000 টাকার একটা নোট বের করে দিল বইয়ের ভিতর। ওয়েটারকে দিয়ে ডাক দেয়, এক্সকিউজ মি। ইয়েস স্যার, এখানে বিল দেওয়া আছে, উইথ টিপস। থ্যাঙ্কস স্যার। ওয়েটার বিল নিয়ে চলে যায়। বেলি অনেকটা অবাক হয়ে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, এই দুজন মানুষ খেলো আর তার বিল কিনা 1000 টাকা কীভাবে হয়? অথচ বেলি তো জানেই না এসব খাবারের দাম এমনই। ওইদিকে ইরফান তাড়া দিচ্ছে তাকে, তাড়াতাড়ি কোকটা শেষ করো, 10:30 বাজতে চলছিল অলরেডি। তাহলে আর খাবো না। কেন আর খাবো না? আচ্ছা তাহলে উঠো। জি। ইরফান টেবিল ছেড়ে উঠতে উঠতে একটা কথাই ভাবছিল, বেলিকে নিজেকে সব জায়গায় খাপ খাওয়াতে না পারলেও অন্যদের ছোট করে না, বা নিজেও ছোট হয় না। মেয়েটার বুদ্ধি আছে। অন্যদিকে বেলি টেবিল থেকে উঠে দাঁড়াতেই পিছনে ঘুরতে একজনকে দেখতে পায়। সে একজনকে দেখে বেলির পায়ের তলা যেন মাটি সরে যায়। ভদ্রলোক ওই পাশের একটা টেবিলে বসে আছেন, প্রায় 4 জনের মতো সাথে। প্রায় 1 বছর পর বেলি আজ তাকে দেখতে পেল। কলিজাটা মুহূর্তের মধ্যে মুচড়ে উঠেছে বেলির। এটা কেমন পরিস্থিতি! বেলি যে এখানে এইভাবে তাকে দেখবে তা একেবারে জন্য ভাবেনি। মুখ থেকে আসমকেই বের হয়ে যায়, রাজু ভাই। ভাগ্যটা ভালো, মুখ দিয়ে আওয়াজটা আসতেই বের হয়েছে। তাড়াতাড়ি মুখটা সরিয়ে নেয় সে। একটু আগেই যাকে কল্পনা করলো, যার কথা মনে করে চোখের কোনায় পানি এলো, সেই মানুষটাই এখন তার চোখের সামনে। হ্যাঁ, ওই টেবিলে রাজু বসা ছিল। বেলি কোনোরকম তাড়াতাড়ি করে বেরিয়ে আসে সেখান থেকে। বেলি চায়নি রাজু তাকে দেখে পেল, তাই সে সেখান থেকে সরে যায়। ইরফান আর বেলির বাসায় আসতে আসতে প্রায় রাত 11টা বেজে যায়। বেলি সেই তখন থেকে ধম ধরে আছে। এভাবে হঠাৎ রাজুকে দেখতে পাবে ভাবেনি সে। সে বাসায় এসে একদম চুপচাপ হয়েছিল। ইরফান নিজের রুমে চলে যায়। বেলি কোনোরকম তাড়াতাড়ি বোরকাটা খুলে পুরো বাসা ঝাড়ু দিয়ে ফেলে। ইরফানের রুমে এসে দেখে ইরফান ওয়াশরুমে। ইরফান তখন গোসল করছিল। বেলি তাড়াতাড়ি ইরফানের রুমে সব ঝেড়ে মুছে পরিষ্কার করে দেয়। 3 দিন পুরো বাসা বন্ধ থাকাতে হালকা ব্যবসা গন্ধ হয়ে গেছে, তাই বেলি পুরো বাসায় স্প্রে করে দেয়। এসব কাজ করতে করতে বেলির 20-25 মিনিট লাগে। বেলি কাজ খুব দ্রুতই করতে পারে, তার বুঝতে 1 সেকেন্ডও সময় লাগেনি এসব বেলিই করে গেছে। ইরফানের নিজেকে কেন জানি বেলির আশেপাশে রাখতে ইদানিং খুবই ভালো লাগে। বেলিকে কাছে পেতেও খুব ইচ্ছে করে, কিন্তু স্বপ্নটা এখনও মাথায় জেগে বসে আছে। ইরফান টাওয়ালটা বিছানার উপর রেখে বেলির রুমে দিকে যায়, আর বেলি সব কাজ শেষ করে ওয়াশরুমে ঢুকে যায় গোসলের জন্য। ইরফানের টাইমিংটা বিফলে যায়। ইরফান রুমে আসার 1 মিনিট আগেই বেলি ওয়াশরুমে ঢুকে যায়। ইরফান এসে পুরো রুম খালি দেখে। ওয়াশরুমে দরজার দিকে তাকিয়ে বুঝতে পারে বেলি ওয়াশরুমে, তাই সেও বসে পড়ে বিছানায়। আর যদি বেজা শরীরে বেলিকে একবার দেখা যায় ক্ষতি কি? ইরফান বেলির রুমের আশপাশটা ভালো মতো খেয়াল করে। বেলি তার এই বাসায় বিগত 7 মাস যাবত আছে, কিন্তু ইরফান একদিনের জন্য খোঁজ খবর নেয়নি বেলি কেমন আছে কিংবা বেলির কিছু লাগবে কিনা। যা চাওয়া তাও চাইতো বহু কষ্টে। বেলির রুমে তেমন কিছুই নেই। একটা খাট, তাতে সস্তা একটা তোষক আর 2টা বালিশ। এক পাশে একটা আলনা রাখা। আলনাটা এ বাসাতেই রাখা ছিল, আগের ভাড়াটিয়াদের ছিল। সে বেলির জন্য কিছুই আনেনি কখনো। এ নিয়ে বেলিরও কোনো অভিযোগ ছিল না।
এখানেই বেলির দোষ। নিজের জন্য কিছুই দাবি করে না, আর ইরফানের কাছে তো কখনোই না। প্রায় 15 মিনিট পর বেলি ওয়াশরুম থেকে বের হয়। বের হয়ে খাটে ইরফানকে বসা দেখে অনেকটাই অবাক হয়। রাত 12টা বেজে গেছে, অথচ ইরফান এখনও ঘুমায়নি। কাল তো তার অফিস আছে। অন্যদিকে ইরফান বেলির দিকে তাকিয়ে আছে। গোসল করে বেলিকে একদম স্নিগ্ধ পবিত্র মনে হচ্ছে। একদৃষ্টিতে এভাবে ইরফানের তাকিয়ে থাকাটা বেলির ভিতর থেকে গ্রাস করে দিচ্ছিল। তাই ইরফানের সামনে থেকে সরে যায় বেলি। আলনার কাছে এসে কাপড় গুছাতে গুছাতে কথা বলা শুরু করে দেয় বেলি। ঘুমাও না এখনো? কাল না অফিস আপনার? তাহলে ঘুমিয়ে পড়েন। কেন, তোমার কি সমস্যা হচ্ছে নাকি? হুম। ইরফান উঠে বেলির কাছে যায়। দুহাত দিয়ে বেলির কাঁধে হাত রাখে সে। ইরফানের এভাবে স্পর্শ করায় কেঁপে ওঠে বেলি। অন্যায়ের পাল্লাটা কি খুব বেশি ভারী বেলি? কি হলো বলো? আমরা তো এখন ঢাকাতে, আপনি তুই করেই বলেন। ইরফানের মেজাজটা সাথে সাথেই বিগড়ে যায়। সাথে সাথেই সে বেলিকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। বেলিও হালকা স্মিত হেসে তাকায় ইরফানের দিকে। বলছিলাম না, আবেগ দিয়ে সব চলে না। দেখলেন তো মুহূর্তে আমার জন্য নিজের মনে কিভাবে ঘৃণার জন্ম হয়ে গেল। কাল হয়তো রুবি আপু আসলে এই ধাক্কাটাই লাথিতে রূপ নেবে। আমি নিজেকে মানিয়ে নিয়েছি। আপনি যান, ঘুমিয়ে পড়ুন। চোখের পানিয়ে ঠোঁটে হালকা হাসি রেখে ইরফানের দিকে তাকিয়ে কথাগুলো বলে দেয় বেলি। ওই মুহূর্তে বেলিকে দেখে ইরফানের ভেতরটা ফেটে যাচ্ছিল। বেলিকে তখন একদম অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল আল্লাহ পাক যেন তাকে নিজ হাতে গড়ে ইরফানের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ইরফান সোজাই রুম থেকে বেরিয়ে যায় আর নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। সেই দরজাতে নিজের হাত দিয়ে একটা ঘুষি মারে। বেলিকে হাত দিয়ে ধাক্কা মারলো আবার সে। কেন যে রাগটা বসে থাকে না তার। অন্যদিকে বালিশে মুখ চেপে কাঁদে বেলি। একে তো এই পরিস্থিতি, তার উপর আজকে এতদিন পর রাজুকে দেখা, আর এখন আবার ইরফান। সব মিলিয়ে বেলি প্রায় পাগল প্রায়। বাবা, দেখতেছো তো তোমার বেলি ফুলের কত কষ্ট এখানে। ও বাবা, বাবা আমায় নিয়ে যাবা তোমার কাছে। তুমি আর তোমার বেলি ফুল একসাথে থাকবে বাবা। আর পারি না বাবা, আর পারি না। বেলি ফুলে শান্তি নেই বাবা, বেলি ফুলে শান্তি নেই। এভাবে কাঁদছে আর বিলাপ করছে বেলি। তারপর একটা সময় ঘুমিয়ে যায় বেলি। এই ঘুমটাই এখন তার সঙ্গে। ঘুমে থাকলে সে সব বলে থাকে, তাই হয়তো একেবারেই ঘুমাতে চায় সে। সকাল 8টা নাগাদ ইরফানের ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে রেডি হতে হতে 8:30। টেবিলের কাছে গিয়ে দেখে পূর্বের ন্যায় বেলি সব নাস্তা সাজিয়ে রেখেছে। ইরফান আর তেমন কোনো কথা বলেনি। নাস্তা খেতে বসে যায় সে। কিছুক্ষণ পর বেলি সানি ইরফানের কাছে যায়। চায়ের কাপে চুমুক দিয়ে ইরফান বেলির দিকে তাকিয়ে আছে। বেলিকে একা রেখেও যেতে ইচ্ছে করছে না তার। অন্যান্য দিন তো মিনু বাসায় থাকে, আজকে সেও নেই। মেয়েটা এখনও আসেনি বাসায়। একা থাকতে পারবা? ভয় লাগবে না? হুম। আমার আজ অফিসে যেতেই হবে, না হয় আমিই থাকতাম। আমি যখন থাকবো না তখন? মানে মানে কিছু না, আপনি খান। ইদানিং বেলিকে অনেক অচেনা লাগে ইরফানের কাছে। বেলি কি বলে, কি করে, কি বলতে চায়, আর বা কি করতে চায় কিছুই বুঝে উঠতে পারে না। তবে বেলির দিকে তাকিয়ে থাকলে একটা শান্তি আসে মনে তার। দেখতে দেখতে ইরফানের অফিসের সময় হয়ে যায়। তখন আর কিছু না বলে ইরফান চলে যায় অফিসে। পুরো বাসায় আজ বেলি একা। একা মস্তিষ্কে অনেক কিছুই ভর করে। জানালার কাছে গিয়ে গ্রিলে মাথা ঠেকিয়ে আকাশ দেখছে বেলি। নীল আকাশে কয়েকটা পাখি উড়ে যায়। বেলি নিজেকে পাখি মনে করতে চায়। পাখিরা যেমন স্বাধীন, তেমনি সেও স্বাধীন হয়ে উঠতে চায়। যেখানে থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো গ্লানি, শুধু দুচোখ ভরা ভালোবাসার স্বপ্ন মাখা কিছু মিষ্টি অনুভূতি থাকবে। তুমি উড়বে আকাশে মুক্ত বিহঙ্গ হয়ে, তুমি উড়বে আকাশে শত ভালোবাসার তারা হয়ে। আমি চাই গো তোমায় আপন করে, যদি দেও একটু সারা ভালোবেসে। মুহূর্তের মাঝে 4টা লাইন মনে পড়ে যায় বেলির। বহুদিন আগে কেউ একজন মোড়ের মাথার দাঁড়িয়ে তার জন্য 4টা লাইন বলেছিল। লাইনের সাথে সাথে সেই মানুষটার চেহারাটাও মনে পড়ে যায় তার। সেদিনের মানুষটা আপন হতে হতেও হলো না আপন। বেলির রাজুর কথা মনে পড়ে গেছে। ছেলেটা বড্ড মায়াবী ছিল। এক কথায় বেলিকে খুবই পছন্দ করতো সে। তার কাছে বেলি শুধু বেলি ছিল না, তার কাছে বেলি ফুল হয়েছিল। বেলিকে সে ফুল বলেই ডাকত, শুধু ফুল। গায়ের রং হালকা শ্যামলা রঙের বলে সে বেলিকে কালসে ফুল নাম দিয়েছিল। যদিও এটা মজা করে বলতো, এটা বেলির জানা ছিল। একদিন কলেজ থেকে আসার পথে পথ আগলে ধরেছিল রাজু, হাতে একটা ঠোঙা নিয়ে। আজও ডাকটা কানে বাসে বেলির। রাজুর ডাক অনেক মায়া ছিল সেদিন। যখন সে কালসে ফুল বলে ডাকতো, বুকের ভিতরটা মায়ায় ছেয়ে যেত। নিজে থেকে ছোট বলে তুই তুই করে ডাকতো বেলিকে সে। সেদিন দুপুরের পথ আগলে ধরাটা ছিল অন্যরকম। কালসে ফুল, দাঁড়া, এই দাঁড়া। আপনি আমারে কালসে ফুল ডাকেন কেন? হুর কালি, কালিরে কালি বলবো না তো কি বলবো?
তাহলে আর ডাকবেন না কখনো। ওরে ওরে কালসে ফুল রাগও করে, ওই দেখো ঢ্যাং ঢ্যাং করে আবার চলেও যায়। দাঁড়া না প্লিজ, কি হয়েছে? এটা নেই। কি এটা? খুলে দেখ। বেলি খুলে দেখে ঠোঙা ভর্তি বেলি ফুল রাখা আছে। বেলি ফুলগুলো একদমই তরতাজা, একদমই সতেজ। বেলি ফুলগুলো নিয়ে নিজের হাতে পেয়ে বেলি নিজেকে সব থেকে খুশি পাবে সে সময়। গ্রান নিতে থাকে সে বারে বারে। রাজু ভাই, আমার জন্য আনলা? হুম। কই থেকে আনলা গো? আমার গাছের। অনেক সুন্দর ফুলগুলো। তোর কাছে এর সৌন্দর্য ব্যর্থ রে। রাজুর কথায় হাসি মুখে মুহূর্তের মাঝে লজ্জার আবরণ পড়ে যায়। আমি যাই বলেই বেলির সামনে পা বাড়াতেই রাজুর ডাকে পা জোড়া আবারও আটকে যায় তার। কি হইল? চলে যাস কেন? বেলা বাড়তেছে তো, মায় বকবো পরে। কালকে দেখা করবি? কোথায়? মিয়াগো পুকুর পাড়ে। ও মা গো, ওইদিকে আমি যাবো না। দেখে ফেললে মায়ের কাছে খবর চাইব, গা লগে বাবার কাছেও। তাহলে আসবি না? পারলে আসমো। ওই ক্যালি দাঁড়া। কলিং বেলের আওয়াজে ধ্যান ভেঙে যায় বেলির। এতক্ষণ ভাবনা জগতেই ছিল বেলি। অতীতের কিছু কিছু দিক হঠাৎ করে মনে পড়ে মনটাকে কখনো ভালো, আবার কখনোই বা খারাপ করে দিয়ে যায়। ওড়নাটা দুই পেস করে পেঁচিয়ে মাথায় দিয়ে দরজার কাছে যায় বেলি। দরজা খুলতে একটা চিৎকার শুনতে পাই বেলি। আমি আমি আইয়া পড়ছি ভাবি। আরে আমি মিনু। হ আমি মিনু, আইয়া পড়ছি। এসো এসো, এত তাড়াতাড়ি কিভাবে আসলা? ও মোর খোদা, আপনি কি কোন ভাবি? কয়টা বাজে দেখছেন নি? 11টা বাজে গেছে। মিনুর কথায় বেলি ঘড়িতে নজর দেয়। আসলেই তো 11টা বেজে গেছে। কখন যে এত সময় পার হয়ে গেল বলতেও পারবে না সে। মিনু আবার তার কথায় মেশিন স্টার্ট করে ফেলে। ও ভাবি, কি ভাবে না তো? কই না তো, কিছু না। ভাইয়ে কই? গেছে গা কামে? আচ্ছা কন, কি কি কাম করতে হইব? কিছুই করতে হবে না, তুমি আগে রেস্ট করো। আরে আমি তো ঠিক আছি। আইয়েন আইয়েন, কইয়ে দেন কি কি করা লাগবো কাজ। এমন সময় ইরফানের রুমের দিকে নজর যায় মিনুর। উকি দিয়ে দেখে রবি নেই রুমে। এই আবার শুরু করে মেশিন। খবিসটা কই? কে? রুবি খবিসটা কই? আইয়ে নাই হেতেই। জি মিনু, এসব বলো না। সে খবিস না, সে তো মানুষ, তাই না? থামেন থামেন, সতীনের গীত গাইয়ের না। আইয়ক নইলে মরুক, আমার কি? আমি কি তা? আমি তো কামের মাইয়া। মিনু মনে মনে 100টা গালি দিতে দিতে রুবির গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে করতে কাজে লেগে যায়। বেলিও এদিকে সব গুছিয়ে দুপুরে রান্নার কাজে লেগে যায়। আজান পড়ে গেলে গোসল করে নামাজে দাঁড়ায় সে। নামাজ শেষ করে মোনাজাত করে যেই না দাঁড়িয়েছে অমনি আবার কলিং বেল বেজে ওঠে। বেলু জায়নামাজটা রেখে দরজা খুলতে চায়। বেলি দরজা খুলে চমকে যায়। যদিও এটা চমকানোর মতোই কিছু না, এটা তো হওয়ারই ছিল। দরজায় রুবি দাঁড়িয়ে আছে। বেলিকে সাইডে ধাক্কা দিয়ে রুবি ঘরের মধ্যে ঢুকে যায়। রান্নাঘর থেকে আবার মিনু রুবিকে দেখে ফেলে। শয়তানের নামটা যে কিত্তে নিছিলাম। শয়তানের নাম নিছি সকালে, শয়তান দুপুরে এসে হাজির। এত মানুষ মরে, এই শয়তানটাই মরে না। অসভ্য মাতারি একটা। ইচ্ছা মতো রুবিকে বকতে থাকে মিনু। মোট কথায় মিনু রুবিকে দেখতেই পারে না, তাই এত কটাক্ষ করে রুবিকে। তবে তা অবশ্য রুবির অবসরেই করে। রুবি এসে পুরো বাসার মাথায় তুলে নিয়েছে। বেলির সাথে অনর্থক বাড়াবাড়ি করছে সে। বেলিকে ইচ্ছে করে বকছে, উল্টাপাল্টা মুখে যা আসছে তাই বলে যাচ্ছে সে। তবুও বেলি একদমই চুপ করে আছে। বেলি নিজেকে এখানে এখন বড় বেশি অসহায় লাগে। এভাবে নিংড়ে নিংড়ে মুখতে হবে তাকে। অহেতুক চিল্লাচ্ছে রুবি বেলির উপরে। বিকেলের শেষের দিকে বেলি রুমে শুয়ে আছে। সারাদিন কাজ করে অনেক ক্লান্ত সে। কাজ করার আগে শেষ হয়েছিল, কিন্তু রুবি এসে আবার তার জামা কাপড়গুলো বেলিকে দিয়ে ওয়াশ করায়। এইসব কাজ করতে করতে বেলি খুবই ক্লান্ত হয়ে গেছে। শোয়ার পরেও বেলির চোখে ঘুম আসেনি। ঘুরে ফিরে মাথায় একই ভাবনা কাজ করে। কি হবে তার ভবিষ্যতে? কিভাবে থাকবে সে এখানে? এরই মাঝে রাজুর কথা মনে পড়ে যায় তার। রাজু তার সাথে শেষ দেখা হয়েছিল আজ থেকে প্রায় 1 বছর আগে। যেদিন রাজু একেবারেই ঢাকা চলে আসবে তার আগের দিন সন্ধ্যায় বেলিকে বাধ্য করেছিল সে তার সাথে দেখা করতে। সেদিন বেলি গিয়েও ছিল তার সাথে দেখা করতে। চারপাশে অন্ধকার নেমে যায়, আর সেই আঁধারের মাঝে চুপিসারে রাজুর সাথে কথোপকথনে ঢল পড়েছিল বেলির। এই ক্যালি, এত দেরি করলি কেন রে? তো কি করতাম? মশার কামড়গুলো আমি খাইছি, ভালোই হয়েছে। রাজু ভাই, সত্যি কি কালকে চইলা যাইবেন ঢাকা? আসবেন না আর?
আসবো তো। রাজু ভাই বল। ভয় লাগে অনেক। চাকরিটা আর একটু পাকাপোক্ত করে আবারও আসবো, তখন তোর বাবার সাথে কথা বলবো আমি। সত্যি তো? হ্যাঁ রে, সত্যি। বল কি আনবো তোর জন্য? আমার কিছুই লাগবে না। কেন? আপনি আসলেই হবে। কথাগুলো মনে পড়ে গিয়ে একগাল হেসে দেয় বেলি। ওটাই ওদের শেষ দেখা ছিল, কিন্তু পরক্ষণে মনে পড়ে যায় সে এখন বিবাহিত, তার স্বামী আছে, আর রাজু এখন পরপুরুষ, তাই তার কথা মনে আনাও পাপ। কিন্তু বেহায়া মনটা কেন যেন বেশি করে মনে করিয়ে দেয় তাকে। পরিস্থিতি সব গোলমেলে লাগে বেলির কাছে। সেই সময় সবে মাত্র মনটা রাজুতে বসেছিল, আর তখনই নিয়তি ইরফানকে বসিয়ে দেয়। সেই থেকে সবটাই শেষ। ভাবনার সাথে বাস্তবতার মিল কখনোই ছিল না। আমার নিয়তিই আমায় বারবার ধোঁকা দিয়ে যাচ্ছে। আমি কি কখনো ভালো থাকতে পারবো না? কপালটা খারাপ মানে, কিন্তু এত খারাপ হবে ভাবতে পারিনি। আমার জীবনটা একটা কালো অন্ধকার, যেখানে আলোর রেখা নিয়ে দাঁড়ানোর কিছুই নেই। নিজে নিজে কথাগুলো সাজাতে থাকে বেলি। ইদানিং মনটাই তার সব থেকে কাছের। মনের সাথে কথা বলা যায়। আর যাই হোক, মন কখনো ধোঁকা দেয় না। এরই মাঝে রবি অনেক জোরে জোরে বেলিকে ডাকতে থাকে। বেলি, ওই বেলি, বেলি, মরছিস নাকি? সাড়া দেস না কেন? মরার কথা শুনে বেলির মুখে একটা হাসি ফুটে ওঠে। হ্যাঁ, হয়তো একদিন আমাকেও এই রঙ্গমঞ্চের মায়া ত্যাগ করতে হবে। যত পারো নিগড়ে নাও আমায়, আমি কিছুই বলবো না। বেলি এটা বলতে বলতে তাড়াতাড়ি রবির কাছে চলে যায়। রবির ব্যবহারগুলো অনেকটা চাঁড়ালের মতো। মেয়ে হয়ে অন্য মেয়ের সাথে তার এমন ব্যবহারগুলো মেনে নেওয়ার মতো না। বেলি এখানে নিতান্তই অসহায়, তাই ছাড়তেও পারে না, থাকতেও পারে না। ইরফানের মুখের দিকে তাকিয়ে পড়ে আছে সে। শত হোক সে তার স্বামী, বিয়ে তো তাকেও করেছে। থাকুক না সতীন, ক্ষতি কি তাতে? স্বামীর সংসার কিছুই ছাড়তে পারবে না সে। এখানে দুটো জিনিস বাধা হয়ে দাঁড়ায়। এক, গ্রামে তার শ্বশুরের সম্মান, দুই, তার নিজের মায়ের সম্মান। বেলি কাউকে বলতেও পারে নাই যে তার স্বামী আরেকটা বিয়ে করেছে। এতে তার শ্বশুরের মান সম্মান সব চলে যাবে, আর তার মা হয়তো শোকটাই নিতে পারবে না। আর যাই হোক, কোনো মা নিশ্চয়ই চাইবে না তার মেয়ে আর যাই হোক সতীন নিয়ে যাতে সংসার না করে। সেখানে তার মেয়ে নিজেই সতীনের সাথে থাকছে, তাও একই বাড়িতে। এই শোকটা সে মানতে পারবে না। আবার ছেড়ে চলে গেলে আরো বদনাম। গ্রামের সবাই তার মায়ের মুখে চুনকালি মারবে। সব দিক দিয়ে বেলি আটকা পড়ে গেছে। পরিস্থিতি এত খারাপ যে এর বিকল্প কোনো পন্থা নেই। যে পন্থাতে যাবে তাতেই কোনো বাধা। আর এদিকে মিনু রুবিকে একদমই সহ্য হয় না। মিনু রুবি রেখে আজ ইরফান বাসাতে এলে রুবির নামে সব বলবে। যা সত্যি তাই বলবে, পারলে আরো বানিয়ে বানিয়ে বলবে। মিনুর কথা দারুণ বানায়। বেলিকে নিজের রুমে ডেকে পাঠায় রুবি। বেলিও যায় সেই রুমে। বেলিকে রীতিমতো চোখের বিষ ভাবে রুবি। কেন জানি তার সহ্য হয় না বেলিকে। তাই সেও চাইছে যে কোনো একজন এই বাড়িতে থাকবে, আর সে একজন সেই হবে। এর জন্য যতটা করা লাগবে সে করবে। বেলিকে দেখে তার মেজাজ আরো গরম হয়ে যায়। বেলিকে টর্চার করে রবি একরকম পৈশাচিক আনন্দ পায়। তার কারণ শত কিছু হয়ে গেলেও বেলি টু শব্দ করে না। আর ইরফানের কাছে তো বলেও বলে না। আর এটারই সুযোগ নেয় রবি। তোকে যে আমি এতক্ষণ ডাকলাম, কানের মধ্যে কি দিয়ে রাখছিস? শুনিস নাই? আমি তো ডাকার সাথে সাথেই আসলাম। বাপরে বাপ, ভালো সোপা লড়াস তো তুই। এত সাহস পেলি কোথা থেকে? কিছু বলবেন? কেন, কষ্ট লাগে নাকি দাঁড়িয়ে থাকতে? না। তা তোর বাড়িতে ইরফান ছিল? হুম। ঘুমিয়েছে কই রাতে? ঘরেই। আর তুই? আমিও ঘরেই ঘুমিয়েছি। ও আচ্ছা, এজন্যই বলি, ইরফান রাতারাতি মাগুর মাছ কোথায় পেল? রবির নোংরা মানসিকতার নোংরা ইঙ্গিতটা বেলি বুঝতে সময় লাগলো না। খুব বিশ্রী লাগছিল কথাগুলো শুনতে। তাই নিজে সাহস করে দুইটা কথা বলে ওঠে। আপনি যা ভাবছেন তা নয়। এসব কিছুই হয় নাই। সব জানতা হয়ে গেছিস দেখতেছি। না, শুধু যেতটুকু বোঝার তাই বুঝছি, আর কিছুই না। রুবির মেজাজ আরো খারাপ হয়ে যায়। বিশ্রী বাসায় বেলিকে গালি দেয় সে। তারপর খাট থেকে এসে ঠাস করে একটা সর বসিয়ে দেয় বেলিকে। সরটা খেয়েও বেলি সেখানেই দাঁড়িয়ে থাকে। একটা আওয়াজও করে নাই। টিভির মধ্যে যে রাক্ষসীগুলো থাকে তেমনি হলি তুই। 100 রং তোর। অভিনয় করস তুই। গ্রামে গিয়ে কি তাবিজ করছিস ইরফানকে? কি তাবিজ করছিস বল? রবির কথা শুনে বেলি অবাক হয়ে যায়। এত শিক্ষিত হয়ে এত বাজে চিন্তা ভাবনা তার মাথায় আসে কিভাবে? তখনই বেলি আবারও বলে ওঠে, যদি তাবিজ করার হতো, আমি তার জীবনে আপনার আসার অপেক্ষায় বসে থাকতাম না। তার আগে তাবিজ তোমার করে নিজের বশেই রাখতাম তাকে। আর আপনি তো তার স্ত্রী, যাকে সে তার থেকেও বেশি ভালোবাসে।
অথচ আপনিই তাকে বিশ্বাস করতে পারছেন না। এখানে আপনার বিশ্বাস ডগমগিয়ে যাচ্ছে। বেলির কথা শুনে রুবি চুপ হয়ে যায়। ভাবতে থাকে ওর এত সাহস হয় কিভাবে যে ও রুবির সামনে মানে তার সামনে দাঁড়িয়ে এত স্ট্রংলি কথা বলে যাচ্ছে। কিভাবে সম্ভব এটা? সে চায় শুধু সে বলবে আর বেলিকে সবকিছু শুনতে হবে আর মানতে হবে। বেলিকে চুপ করানোর জন্য আরো বাজেভাবে বেলিকে অ্যাকিউজ করে রুবি। অশিক্ষিত থার্ড ক্লাস মানুষ, কি যোগ্যতা আছে তোর যে তুই ইরফানের সাথে দাঁড়াবি? নিজের চেহারায় আয়নায় দেখেছিস? এই চেহারায় আসছে ইরফানের বউ হতে। ওর সাথে কেবল আমাকেই চাই, তোকে নয়। এইবার বেলি আরেকটু বলে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি যে ওনার সাথে কেবল আপনাকেই চাই। আপনি শিক্ষিত, সুন্দর, সব গুণ আছে আপনার মাঝে। তাহলে দাঁড়াতে কেন পারছেন না ওনার সাথে? বিশ্বাস কেন রাখতে পারছেন না ওনার উপরে? সেটা তোকে নিশ্চয়ই বলবো না আমি। চাই আমিও এখন ওনার স্ত্রী। আমি থাকা অবস্থাতে উনি দ্বিতীয় বিয়ে করেছেন। এটা দিয়ে থাকলে কেসটা কিন্তু আমার পক্ষেই আসবে। আর আমি পড়াশোনা কম করছি তাই বলে কিন্তু অশিক্ষিত নয়। আর অহেতুক আমাকে জ্বালিয়ে লাভ কি বলুন তো? আমি না আগেও আপনাদের মাঝে ছিলাম, আর না এখনো আছি, আর না ভবিষ্যতেও থাকবো। কোনো কাজ থাকলে বলবেন, আমি সব করে দিব। তবে এসব বাজে কথা আর বলবেন না কখনো। এসব বলে বেলি রুম থেকে বের হয়ে যায়। রবি সেখানে দাঁড়িয়ে আছে এখনো অব্দি। বেলির কথাগুলো তার পুরো শরীরে যেন আগুন ধরিয়ে দিয়েছে। রবি ভেবেছিল কি আর হয়ে গেল কি। বেলির মুখে পুলি ফুটেছে। এবার রবি আরো সচেতনতার সাথে খেলতে হবে। এই যাচ্ছে রবি। রুমের পাশে দাঁড়িয়ে সব কথাগুলো শুনছিল মিনু। রবিকে বলা বেলির কথাগুলো শুনে অনেক খুশি মিনু। এতদিন পর বেলি কিছু তো বলেছে রবিকে, এটাই বা। তাই সে আজ একটু হলেও অনেক খুশি। যতটা খুশি সে বেলির উপর, ততটাই ক্ষিপ্ত সে রুবির উপর। কারণ রবি আজকে একদমই অতিরিক্ত করে। মিনু হাসি মুখে বেলি রুমে চলে যায়। ভাবি, হুম, আজ যা তো আপনি ফাটাইয়া দিছেন একদম। কি? ডাইনিটারে ইচ্ছে মতো কথা শোনাইছেন। ডাইনি কেন বলো? সেও তো মানুষ। মানুষ, কিন্তু কাজ কাম তো ডাইনিগো মতোই। তবে আপনি ভালো কাম করছেন, শতানটারে ইচ্ছে মতো বলছেন। এটা কথা কি জানো তো মিনু? দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন পিঠও কথা বলে। আমার অবস্থাটাও ঠিক ওই রকমই। আমি চাই না সে বারবার তার আর ওনার মাঝে আমাকে টানুক। আর দেখতে গেলে রুবি আপু তো বেশি হকদার এই সংসারে। আমি কে? আপনি কে মানে? আপনি তো ভাইয়ের বউ। আমি বউ হলে কি আরেক বউয়ের দরকার পড়তো ওনার মিনু? আমি তো আমার সবটা উজাড় করে দিয়েছিলাম, কিন্তু কি লাভ হলো বলো তো? সবই কপালের দোষ। কপালের দোষ বলেই তো টিকে আছি। একদিন দেখবে আমি আর থাকবো না। এটা আপনি কি কন ভাবি? আমি এখনও থাকতে চাই না, কিন্তু যেতেও পারি না। এটি কইেন না ভাবি। যাও, কাজ করতে যাও। শরীরটা ভালো লাগছে না আমার, একটু ঘুমাবো। আচ্ছা, আর শোনো, তোমার ভাই আসলে তাকে কপি করে দিও। আমি আজ আর বের হব না, কেমন? আচ্ছা ভাবি। বেলি বিছানায় শুয়ে আছে। শরীরটা আসলেই তার ভালো লাগছে না। পুরো শরীর যেন কাঁপছে তার। শরীরটাও গরম হয়ে আছে, মনে হয় জ্বর চলে আসবে। জ্বরের কথা ভাবতে একটা কথা মনে পড়ে যায় বেলির। সেদিনও বেলির জ্বর ছিল, কিন্তু তবুও সেদিন সে কলেজে গিয়েছিল। মোড়ের মাথার সামনে সেদিন রাজু তার জন্য অপেক্ষা করতেছিল। বেলি সেদিন আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল, আর তখনই কালসে ফুল। কে? কি রে কলিজা, এত ছোট কেন তোর? আপনাকে না বলছি, এমনি হুটহাট করে আমাকে ডাক দিবেন না। তোর কলিজা ছোট হইলে আমি কি করব বল? কি করব মানে? আমার এগুলো ভালো লাগে না। তোরে এমন দেখা যায় কি জন্য? তোর কি শরীর ভালো না? হুম, জ্বর এসে গেছে। আহারে, কালির আবার অসুখও করে? এমনি বলেন কেন? তোরে রাগাইতে আমার ভালোই লাগে তাই। দূর, বাদ জায়গা আমি। সেদিন অনেকটা রাগ করে বেলি চলে আসছিল রাজুর সামনে থেকে। সেদিন রাজুও হেসেছিল বেলির রাগ দেখে, তাই তো জোরে জোরেই বলেছিল, এই কালি, দাঁড়া, তুই যাস কই? আয়, আমি তোকে ওষুধ কিনে দিব। আপনার ওষুধ আপনিই গিলেন। কথাটা শুনে রাজু অনেক হেসেছিল সেদিন। রাজুর হাসি মাখা মুখটা আজও বেলির চোখে ভেসে ওঠে। এসব ভাবতে ভাবতে বেলির চোখে ঘুম নেমে আসে। রাত 8টার পর ইরফান বাসায় আসে। ক্লান্ত শরীরে কলিং বেল বাজানোর পর ভেবেছিল দরজা বেলির মায়াবী চেহারাটা দেখবে, কিন্তু দুর্ভাগ্য, দরজা খুলে দেখে মিনু। মিনুকে দেখে বেশ খানিকটা অবাক হয়ে যায় ইরফান। কিরে, তুই কখন এলি? 11টার দিকে। খালি আমি একলাই নাই, আরও একজন আইছে। কে?
নিজে যাইয়ে দেখেন, এক কাপ কফি করে দে। আচ্ছা। বেলি কোথায়? ঘুমাচ্ছে। এখন? জানি না আমি। দরজা থেকে ভিতরে গিয়ে দেখে নিজের রুমে চলে যায় ইরফান। রুমের ভিতরে গিয়ে খাটের উপর রুবিকে শুয়ে থাকা অবস্থায় দেখে মেজাজ বিগড়ে যায় ইরফানের। হাতে থাকা মোবাইলটা রেখে রুবির সাথে কথা না বলে বেলির রুমে চলে যায় ইরফান। বেলির রুমে গিয়ে দেখে বেলিকে শোয়া অবস্থায় দেখতে পেয়ে কাছে গিয়ে বসে ইরফান। হাত ধরতেই দেখে বেলির পুরো শরীর জ্বরে পড়ে যাচ্ছে। মুহূর্তের মাঝে ইরফানের সারা মুখে চিন্তার রেখা ভেসে ওঠে। উদ্বিগ্ন হয়ে চিন্তিত গলায় বেলিকে কয়েকবার ডাকে ইরফান। বেলি, এই বেলি, বেলি। হালকা স্বরে হুঁ করে শব্দ করে ওঠে বেলি। বেলির পুরো শরীর জ্বরে পড়ে যাচ্ছে। বিছানায় আধমরা হয়ে থাকা বেলিকে দেখে বড্ড বেশি মায়া হচ্ছে ইরফানের। শরীরে হাত পা কেমন ঠান্ডা হয়ে গেছে বেলির। অনেক ভয় পাচ্ছে ইরফানের। কি করবে না করবে বুঝতে পারছে না সে। নিশ্চুপ হয়ে বসে থাকা বেলি একবারের জন্য চোখ খুলছে না। অন্যদিকে অফিস থেকে এসে ইরফানের বেলির রুমে যাওয়া একদমই সহ্য হয়নি রুবির। সে রুমের মধ্যে বসে থেকে নিজের তেজ কমাচ্ছে জিনিসের উপর। সে শুধু অপেক্ষায় আছে কখন ইরফান এই রুমে আসবে আর সে ইরফানকে ধরবে। অনেক হিসেব নিকেশ বাকি আছে তার ইরফানের সাথে। সব কিছু শোধ তুলতে হবে তাকে, আজ এক্ষুনি এবং এই মুহূর্তে। ইরফান তাড়াতাড়ি নিজের রুমে আসে থার্মোমিটার নেওয়ার জন্য, বেলির জ্বর মাপবে বলে, আর কোনো রকম চেঞ্জ করে বেলির কাছে যাবে বলে। কিন্তু ইরফান রুমে আসার সাথে সাথে রুবি দরজা আটকে দেয়। মোট কথা সে এই রুম থেকে আজ ইরফানকে বের হতে দিবে না। রুবিকে দেখে ইরফানের মেজাজ এমনিতে অনেক খারাপ, তার উপর এভাবে দরজার কাছে দাঁড়িয়ে থাকায় মেজাজ আরও খারাপ হয়ে যায়। প্রথমে কিছুই বলেনি ইরফান। ওয়াশরুমে গিয়ে কোনো রকম ফ্রেশ হয়ে ট্রাউজার আর গেঞ্জি পরে থার্মোমিটার হাতে নিয়ে দরজার কাছে যায় ইরফান। রুবি এত পরিমাণ ঠেটা যে ওখানেই এখন অবধি দাঁড়িয়ে আছে। এবার ইরফান আস্তে করে কথা বলে রুবির সাথে। কি ব্যাপার, এখানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? কোথায় যাচ্ছ তুমি? বেলির কাছে। কি কারণে? আমি যে তোমার ঘরে আছি এতে তোমার হয় না? দেখো রুবি, রাত 9টা বাজে, আমি খুবই ক্লান্ত, তার উপর বেলির প্রচণ্ড জ্বর। আমাকে যেতে দাও, ও মরে যাক, তবুও তুমি যাবে না। রুবির কথা শুনে ইরফানের পায়ের রক্ত যেন মাথায় চলে যায়। এটা কি বলল রুবি? এ কেমন মানুষ যে অন্য আরেকজন মানুষের মৃত্যু কামনা করে? তবুও নিজের মেজাজ কন্ট্রোলে রেখে ঠান্ডা মাথায় আবারও রুবিকে বোঝাতে থাকে সে। রুবি, আমি এখন ঝগড়ার মুডে নেই, প্লিজ আমাকে যেতে দাও। তুমি যাবে না? আমি তো যাবই রুবি। না, যাবা না। তোমার সমস্যা কোথায়? আমার সমস্যা ওই বেয়াদব মেয়েটা। ওকে তাবিজ করেছে তোমাকে যে আমি থাকা সত্ত্বেও তুমি ওর দিকে যাচ্ছ। আগে তো ওকে দেখতেই পারতা না, এখন কি হয়েছে ইরফান? একটা কথা আছে জানো তো রুবি, যা চিন্তাভাবনা যেমন সে বলবেও তেমন। তুমি একজন এডুকেটেড মেয়ে হয়েও এসব নোংরা মানসিকতার চিন্তাভাবনা নিয়ে পড়ে আসো। হ্যাঁ, আমি নোংরা মানসিকতার মানুষ, তবুও তুমি যাবা না ওর কাছে। লাস্ট টাইম বলতেছি আমি, তুমি সরে যাও আর আমাকে যেতে দাও। তুমি যাবা না, যাবা না, যাবা না। আমি যাব। ইরফান, তুমি বদলে গেছো। তুমি ওই গাইয়া মেয়েটার জন্য তুমি বদলে যাচ্ছ ইরহান। হ্যাঁ, আমি বদলে গেছি। আমি আগে জানোয়ার ছিলাম আর এখন মানুষ হচ্ছি। বিগত 5 মিনিট যাবৎ একই বিষয়ে জ্ঞান করেই যাচ্ছে রুবি, যা সহ্য হয়নি ইরফানের। ইরফান এবার ধাক্কা দিয়ে রুবিকে সরিয়ে দেয়। বলেছিলাম না বেশি বিরক্ত করো না আমাকে। তুমি আমাকে ধাক্কা দিলা, মাত্র তো ধাক্কা দিলাম। এরপর বেশি বাড়াবাড়ি করলে পা ভেঙে হাতে ধরিয়ে দিব, কথাটা মাথায় রাখবা। ইরফান, তুমি যাবা না। আমি যাব। বিয়ে যেমন 2টা করেছি, দায়িত্ব সমানভাবেই নিব আমি। হয় তুমি ওরে রাখবা, নয়তো আমাকে। তুমি থাকতে চাইলে থাকবে, না থাকতে চাইলে চলে যাবে, ব্যাস। ইরফান, গলা নামিয়ে কথা বলো। বারবার বলেছি আমি ক্লান্ত, ডিস্টার্ব করো না আমায়। মেয়েটা জ্বরে অচেতন হয়ে পড়ে আছে, আর তুমি এখানে আমায় আটকে রেখেছ। এগুলো কি মানুষের কাজ? আজ হঠাৎ তুমি মানুষ হয়ে গেলে। অন্যান্য দিন তো বেলি বলতে মারধর আর আজ আদর যত্ন, ব্যাপার কি? আগে তো অমানুষ ছিলাম, এখনও অমানুষই আছি আমি, মানুষ হওয়ার চেষ্টা করছি শুধু। বাকি উত্তরগুলো সময় অনুযায়ী পেয়ে যাবে। ইরফান রুবির সামনের দিকে বেরিয়ে যায় রুম থেকে, আর রুবি রুমের মধ্যে থেকে সব তোলপাড় করে ফেলেছে। তার একটাই সমস্যা, ইরফান কেন বেলির কাছে যায়। ইরফান এই মুহূর্তে আর অন্য কিছু ভাবতে ভালো লাগছে না। সে এখন থেকে এই মুহূর্তে থেকে শুধুই বেলিকে নিয়ে ভাবছে। বেলির রুমে এসে অচেতন বেলির শরীরের তাপমাত্রা চেক করার জন্য থার্মোমিটার কাজে লাগায় ইরফান। ওয়াশরুম থেকে বালতি ভরে পানি নিয়ে আসে বেলির মাথা ধুইয়ে দিবে বলে। বেলির শরীরে বিন্দুমাত্র শক্তি নিচে সে উঠে বসবে। থার্মোমিটারে 103 ডিগ্রি জ্বর দেখে ঘাবড়ে যায়। ধরে জ্বর 103-এ ফুঁসে গেল, এজন্যই তো হুঁশ নেই বেলির। ইরফান মিনুর কাছ থেকে পলিথিন নিয়ে এসে বেলিকে ঠিক করে শুইয়ে দেয় বিছানায়।
আজ ইরফান কফিও খায়নি। মিনু এসে দেখে ইরফানের কফির মগে কফি পড়ে আছে। ভাই কফি খাইলেন না? না, নিয়ে যা। আপনি তো কফি না খেলে হয় না। কফি না খেলে মরে যাব না, তুই নিয়ে যা। আরও কিছু খেয়েছে? না ভাই, ভাবি তো কিছুই খায়নি। আচ্ছা যা, আমি ওর মাথায় পানি দিয়ে দিই আর তুই ওর খাবারের ব্যবস্থা কর। আচ্ছা ভাই। এই সময় মিনুর মাথায় চট করে একটা বুদ্ধি আসে। এই সুযোগটাই কাজে লাগাবে সে। আজ রুবি যা যা বেলিকে যা যা বলেছে আর যা যা করেছে সব বলে দিবে, সাথে বাড়তি কথাও বলবে। মিনু মানে ধামাকা, সে আর সময় নষ্ট করেনি। হায়রে ভাবি, কত কইলাম আমি ধুইয়া দেই, আমি ধুইয়া দেই, শুনলেন না আমার কথা। কি হয়েছে? কি ধুয়েছে ও? আর কই না ভাই, রুবি ভাবি আইয়া এই যে শুরু করছে। বেলি ভাবিরে যা মুখে আইছে তাই কইছে। তারপর ভাবিরে দিয়ে সেটি সব জামা কাপড় ধোয়াইছে, তাও অবেলায়। এলাই মনে হয় জ্বর আইছে। কি? হ ভাই। কি বিচ্ছিরি গালি দিছে ভাবিরে। ভাবি চুপ করেই আসিল, কিছুই কয় নাই, খালি কাঁদছে। তুই যা, বাকি কাজ কর। মিনুর কথাগুলো শুনে ইরফানের শরীরটা রাগে কাঁপতে থাকে। ইচ্ছে করছিল রুবিকে এক লাথি দিয়ে ঘর থেকে বের করে দিতে, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই তার। রুবিও তার স্ত্রী, তার উপর ভালোবেসে বিয়ে তাদের। এখন চাইলেও এভাবে কিছুই করা যাবে না। সব বলে গিয়ে বেলির মাথায় পানি ঢালি ইরফান। মেয়েটা এত অসুস্থতার মাঝেও টুশব্দও করছে না। তুই এত সহজ সরল কেন বেলি? কেন আমাদের জীবনটা এমন হয়ে গেল? আমি এত অবুঝ হয়েছিলাম যে তোকে বুঝলাম না। এত মারধরের পরও আমার কাছেই আছিস, এত চুপচাপ করে থাকিস তুই। কেন এত সাবা স্বভাবের তুই বেলি? জানি তোর দিকে ঘুরে যাচ্ছে রে, প্লিজ ভালো হয়ে যা তুই। এই কথাগুলো মনে মনে বলতে থাকে ইরফানের অন্তরটা হু হু করে ওঠে। বেলির জন্য তার মায়া দিনকে দিন বেড়ে চলছে। বারবার মন বেলির দিকে টানছে তার। আসলে সবাই ঠিকই বলে, বেলি ফুল সবার মাঝে শুধু সুবাস ছড়াতেই পারে, বিনিময়ে তার কিছুই চাই না। প্রায় 1 ঘন্টা সময় নিয়ে ইরফান বেলির মাথায় পানি দিয়েছে, তারপর টাওয়াল দিয়ে মাথা মুছে দিয়েছে। শরীরে অনেক তাপমাত্রা বেলির, তাই ভাবছিল যদি পুরো শরীরটা মুছে যাওয়া যায় তাহলে ভালো হতো। এই এতদিনের মাঝে বেলিকে এত অসুস্থ হতে সে আজ দেখলো। ফার্মেসিতেও যাবে, সে জ্বরের মেডিসিন নিয়ে আসবে বেলির জন্য। মিনুকে ডেকে বেলির কাছে মিনুকে রেখে ইরফান বাসা থেকে বেরিয়ে যায়। ওদিকে রুবির মেজাজ তো তুঙ্গে উঠেছে। তার এই মুহূর্তে বেলিকে গিয়ে বিষ দিতে মন চাচ্ছে, কিন্তু উপায় নেই। আধা ঘন্টা পর ইরফান মেডিসিন নিয়ে বাসায় আসে। মিনুকে খাবার আনতে পাঠিয়ে দিয়ে সে বেলির পাশে বসে যায়। বেলি তখনও জ্বরের ঘোরেই আসে। মেনু এদিকে দিয়ে বেলির শরীরটা মুছে দেয়। মেনু ভাত নিয়ে এলে বহু কষ্টে ইরফান বেলিকে ভাত খাওয়াতে পারে। বেলি তো ঠিকমতো বসতেই পারে না, ভাত খাবে কি? তার একটাই কথা, এগুলো সরান সামনে থেকে, আমি খাবো না। মেডিসিন নিতে হবে তো, অল্প কয়টা খাও। খাবো না, সরান এগুলো সামনে থেকে। অল্প কয়েকটা ভাত খাও বেলি, এমন করো না, হা করো। এগুলো কি? তখনই মিনু বলে ওঠে, ও কি ভাবি, আপনিই তো রানলেন মুরগার মাংস, লন ভাত খাইয়ালন। এগুলো সরান সামনে থেকে, আমার গন্ধ লাগে এগুলো। ও কি সব কয় মাতারি? বাপি পোলাপাইনের মতো কইরেন না তো, খাইয়ালন, এরপরে ওষুধ খান। বেলি খাবেই না, তরকারি দিয়ে তো আরও আগেই খাবে না। তাই ইরফান ভাতে পানি দিয়ে পানি ভাত করে খাইয়ে দেয় বেলিকে। বেলির জ্বরের গোড় প্রকট হলেও সে বুঝতে পেরেছে ইরফান তাকে খাইয়ে দিচ্ছে, আর ইরফানের হাত থেকে বিয়ের এতদিন পর সে খাচ্ছে। মুহূর্তে তার চোখে পানি চলে আসে। তবে ইরফান ভাবছে শরীরের যন্ত্রণার জন্য বেলি কাঁদছে। সর্বোচ্চ 6-7 লোকমা ভাত খায় বেলি, তারপর আর পেটে যায়নি তার। ইরফানও আর জোর করেনি, যতটুকু পেরেছে খেয়েছে। কিছুক্ষণ পর বেলি চাপা আর্তনাদ শুরু করে। পুরো শরীর ব্যথা তার, ব্যথা চোটে কাটছে সে। ইরফান তখনও বেলির পাশেই বসা। বেলির কান্না সহ্য হচ্ছে না তার। আজ রাতে সে ভাতটাও খায়নি। সে যে বেলির কাছে বসা ছিল তখন থেকে এখন অবধি আছে। ঘড়ির দিকে নজর দিতে দেখে 12:55। এতটা সময় পার হয়ে গেল, অথচ ইরফান বলতেও পারবে না। বিছানায় বেলি শরীর ব্যথায় কাঁদতে থাকে। বেলি, কি হয়েছে? আমার পুরো শরীর ব্যথা করছে। উফরে, কি কোথায় কোথায় ব্যথা? পুরো শরীরটাই ব্যথা। বলো। মেজাজটা পেটে যাইতেছে, পায়ের গিঁটগুলোও ব্যথা করতেছে। জ্বরের সময় অনেকের শরীর হাত পা অনেক ব্যথা করে, তেমনটাই বেলির হচ্ছে। এর আগের বার কথা মনে পড়েছে ইরফানের, ঠিক এইভাবেই মান্তের ব্যথা সহ্য করতে হয়েছিল ওকে। আর আজ আবার জ্বরের তাড়নায় পাগল হয়ে যাচ্ছে মেয়েটা। ইরফান মুভ এনে বেলির হাতে পায়ে মালিশ করে দেয়। বেলিকে কাত করে একপাশে শুইয়ে দিয়ে বেলির কোমরে মুভ মালিশ করে দেয় সে। প্রায় অনেকক্ষণ পর বেলি একটু শান্ত হয়, জ্বরটা একটু নিয়ন্ত্রণে আসে, আর শরীর ব্যথাটাও কিছুটা হলে কমে বেলির। শুয়ে শুয়ে ইরফানকে দেখছিল বেলি। ভিতরটা কেমন জানি করে ওঠে তার। খুবই খারাপ লাগছে ইরফানের জন্য। নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছে তার। ইরফানের মুখটাও যেন কেমন শুকিয়ে আছে। আপনি খাইছেন? হুম। মিনু কোথায়? ও তো গেস্ট রুমে ঘুমাইতেছে।
চলেন আপনাকে খেতে দেই আমি। বেলির মুখ থেকে এমন কথা আশা করেনি সে। নিজেই অসুখে মরে যাচ্ছে আর এখন সে ইরফানের খাবারের কথা ভাবছে। এ কি মানুষ নাকি অন্য কিছু? অবশেষে ইরফান নিজেই বলে, কথা কম বলে শুয়ে থাকো। খাবেন না তাই বলে? ক্ষুধা লাগলে খেয়ে নিব আমি, তুমি শুয়ে থাকো। ইরফানের কেন জানে বেলিকে কিছু বলতে ইচ্ছে করছে, বেলির কাছে যেতে ইচ্ছে করছে, বেলিকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। বেলি, একটা কথা বলি। আমি তোমাকে ভালোবাসি। জ্বরের মাঝেও এমন কথা শুনে শরীরের তাপমাত্রা যেন আরও বেড়ে যায় বেলির। ইরফানের মুখ থেকে কথাটা, তাও এই মুহূর্তে, সে যেন একদমই আশা করেনি। এরই মাঝে ইরফান আবারও বলা শুরু করে, ভালোবাসি তোমাকে আমি। এরপরও বেলিও বলতে শুরু করে, এটা তো শুধুই আবেগ, আবেগ নয়, সত্যি। আমার মনটা বারবার তোমার দিকে গড়ে যাচ্ছে। আমরা দুজন নেই, আমরা এখন তিনজন। কেন বুঝতে পারছেন না আপনি? তিনজন কিভাবে? আপনার দ্বিতীয় স্ত্রী, সে কি দোষ করেছে? সেও তো আপনাকে ভালোবাসে, কিন্তু আমি যে তোমায় ভালোবাসি। আপনি আমার ভালোবাসেন? ভালোবাসেন না। ভালোবাসলে আমি সতীন নিয়ে সংসার করতাম না। এই ভুলটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। বেলি ফুল জ্বরে যায়, দিন শেষে সে জ্বরে যায়, আমিও জ্বরে যাব। জানি না কবে, তবে আমিও জ্বরে যাব। যাওয়ার আগে আপনাকে অনেক কিছুই দিয়ে যাব। বেলি, আমি একটু ঘুমাবো, আমার অনেক ঘুম পাচ্ছে। আপনি রুবিয়াপুর কাছে যান, আমি তোমার কাছে এসেছি আর তুমি আমায় ওর দিকে পাঠাচ্ছ কেন বেলি? বেলি ফুল তার সুগন্ধে সবাইকে মাতিয়ে বিনিময়ে সে নিঃশেষ হয়ে যায়। সে 9টা থেকে এখন অবধি আমি তোমার কাছে বসা, আর তুমি এখন আমায় রুবির কাছে যেতে বলো? আমার কথা বলতে ভালো লাগে না, আমি ঘুমাবো। ঘুমাও, আমি আসি তোমার কাছে। কতক্ষণ আর বসে থাকবেন? শুতেও তো বলছো না। আমি কে যে আমার কাছে শোবেন আপনি? মার খাবা কিন্তু, ওটাই কপালে আছে আমার। এ বলে বেলি চুপ করে চোখ বুজে যায়। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার। মানুষটাকে আজ কেন যেন খুব কাছে পেতে ইচ্ছে করছে তারও, কিন্তু আবার কেন জানি সংকোচ লাগছে। বন্ধ চোখের কোণা পেয়ে পানি গড়িয়ে পড়ে বেলির। আজ নিজের শরীরে ইরফানের হাতে ছোঁয়াটার মায়ায় পড়ে গেছে সে। অন্যদিকে ইরফানের মনটাও বেলির কাছে যেতে মন ছুটে যাচ্ছে। বেলিকে জড়াতে চায় সে। বেলি তো তার বিবাহিত স্ত্রী, অন্য নারী নয়। তাই সে লাইট অফ করে দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বেলির পাশে শুয়ে পড়ে। বেলি টের পেয়েও চুপ করে পড়ে থাকে। ইরফান আসমকাই বেলিকে নিজের একদম কাছে নিয়ে আসে, জড়িয়ে ধরে বেলিকে সে। সারেন, তুমি ঘুমাও, এভাবে থাকলে আমার ঘুম আসবে না। আমি কি তোমাকে কামড়াচ্ছি নাকি? চুপ করে শুয়ে থাকো তো। ইরফানের এমন কথায় বেলি চুপ হয়ে যায়। তাই আর বেশি কিছু বলেনি সে। এমনিতেও অনেক রাত হয়ে গেছে, তার উপর নিজের শরীরও ভালো না, তাই আর বাড়াবাড়ি করেনি সে। হঠাৎ করে ইরফান বলে ওঠে, তোমার প্রতি আমার করা অন্যায়গুলো খুব বেশি ছিল তাই না? হয়তো এর ক্ষমা হয় না। এত মারধর করেছি যে নিজের দিকে তাকাতেও এখন নিজেরই লজ্জা লাগে। বারবার বোঝাতে চেয়েও মনটা বুঝে নাই আমার। বারবার তোমাকেই পেতে চাই। কেন জানি তুমি নামক ফুলটা আমার জীবনে সুবাস ছড়িয়ে দিয়েছে। আমি তোমাকে ভালোবাসি বেলি, তোমাকে ফুল ভেবে নয়, ভালোবাসার কলি করে কাছে পেতে চাই আমি। আমি শান্তি পাই তোমার মাঝে বেলি। জানি না কেন, কিন্তু আমি শান্তি পাই তোমার মাঝে। বেলির পিঠের সাথে ইরফানের মুখটা লেগে আছে। বেলির পিঠের ভেজা ভাবটাই বেলিকে জানান দিচ্ছিল ইরফানের চোখের পানি তার শরীর স্পর্শ করছে। বেলির বুকের ভিতরটা কাতর হয়ে আছে, আর সহ্য করতে পারেনি সে। এদিকে ফিরে জ্বরের মাঝে জড়িয়ে ধরে নিজের স্বামীকে। ভালোবাসে বেলি মানুষটাকে, কি করে আর দূরে থাকতে পারে সে? বেলি জড়িয়ে ধরা দেখে ইরফান আরও জড়িয়ে নেয় বেলিকে। কপালে একটা চুমু দিয়ে বলে, তুমি ঘুমিয়ে যাও, আমি আসি তোমার কাছে। বেলি চুপ করে চোখ বুজে ইরফানকে ধরে রেখেছে, আর মনে মনে বলছে, কি ঠিক কি ভুল আমি জানি না, কিন্তু মানুষটাকে আমি ভালোবাসি অনেক। তাকে ছাড়া থাকতে পারবো না। আমি তাকে ভালোবাসি, আমি আপনাকে অনেক ভালোবাসি। পরে নিজেই মুখ খুলে বলে, আমি মরে যাব আপনাকে ছাড়া, শুধু পাল্টে যাইয়েন না। আমি তাহলে মরে যাব, একদমই মরে যাব। বেলির কথা শুনে বেলিকে আরও শক্ত করে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয় ইরফান। তার নিজের অজান্তে মুখ থেকে বেরিয়ে আসে, ভালোবাসি রে বেলি ফুল, তোকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি আমি। তোকে ছেড়ে কোথাও যাব না, আর তোকে কোথাও যেতেও দিব না। ভালোবাসি অনেক তোকে আমি। বেলিও পরম মমতায় নিজের হাতের বাঁধন আবদ্ধ করে নেয় ইরফানকে। সেখানে আস্তে করে ঘুমিয়ে যায় বেলি।
সকালবেলা ঘুম ভেঙে বেলির মুখটা দেখতে পায় ইরফান। চুপটি করে গালে হাত দিয়ে ঘুমাচ্ছিল মেয়েটা। বেলির মুখের মাঝে কিছু তো একটা আছে, যার মায়ায় বারবার পড়ে যাচ্ছে ইরফান। ইরফানের ভালো লাগা, মন্দ লাগা, ভালো লাগা সব থাকা সবটাই যেন এখন বেলিকে ঘিরে। ঘড়িতে নজর দিয়ে দেখে সকাল 8টা। আজ লেট হয়ে গেছে তার। ডান হাত দিয়ে বেলির কপাল ছুঁয়ে দেয়। না, এখনও জ্বর ছাড়েনি, তবে তেমন জ্বর নেই। কাল রাতের মেডিসিনটা একটু হলেও কাজ করেছে। আস্তে করে সরিয়ে নেয় ইরফান। আস্তে আস্তে বেলির পাশ থেকে উঠে যায়। ফ্রেশ হতে হবে তাকে, অফিসেও যেতে হবে। আস্তে করে দরজা খুলে নিজের রুমে যায় ইরফান। গিয়ে অনেকটাই অবাক হয়ে যায়। আজ রবি সজাগ। যে রবি 10টা বাজে ঘুম থেকে উঠে না, সেই রবি সকাল 9টা বাজতে উঠে গেল কিভাবে? ইরফান ততটা পাত্তা দেয়নি। টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে নিলে রবি আটকায় থাকে। গোসল করবা? মানে কি? সারা রাত তো তার সাথেই কাটাইলাম, তাই এখন তো ফরজ গোসল করতে হবে, তাই না? রুবির মন মানসিকতা বারবার ওইদিকে ইঙ্গিত করে, যা ইরফানের মোটেই ভালো লাগে না। সে কিভাবে এসব কথা বলতে পারে এটাই ইরফানের মাথায় আসে না। রুবি, তুমি কি শুধু একসাথে থাকা মানেই? সত্যি বললাম বলে জ্বালা ধরে গেছে, তাই না? এটা মোটেও সত্যি না রুবি। বেলি অসুস্থ, খুবই অসুস্থ। তুমি ভাবলে কি করে এই অবস্থাটা আমি আরও। রুবি, মাঝে মাঝে একটু বেশি ভেবে বসো তুমি। যাক ভালো, সত্যিকে মিথ্যে বানিয়ে সত্যি বানাতে ভালোই পারো দেখছি। তোমার সমস্যা কোথায় হচ্ছে রবি? তোমাকে সহ্য করে বেলি যদি 7 মাস তাকে ছাদের নিচে থাকতে পারে, তাহলে আমি একটা রাত শুধু ওর রুমে থেকেছি বলে তুমি এমন হুলস্থুল কাণ্ড বাঁধাচ্ছ কেন? কারণ আমি বেলি নই, আর ওই গাইয়া মেয়ের সাথে আমার কম্পেয়ার করবে না। ও গাইয়া মুখ্য, তোমার মতো এত আবাল না। ও গাইয়া মুখ্য, কিন্তু তোমার মতো এত লেমও না রবি। ও রিয়েলি? ইয়েস। রুবি, এমন আচরণ করো না যাতে তোমার দিক থেকে আমাকে মুখ ফিরাতে হয়। তাহলে বিয়ে কেন করেছো আমাকে? লাইক সিরিয়াসলি রুবি, আমি তোমাকে বিয়ে করেছি নাকি দুজনের সম্মতিতে হয়েছিল কোনটা? যাই হোক, হয়েছিল তো। তোমার সাথে কিছু কথা বলবো আজ আমি। আমি প্রশ্ন করব, তুমি শুধু উত্তর দিয়ে যাবে। আমার প্রয়োজন নেই। কেন রুবি? আমি ওয়াশরুমে যাব ফ্রেশ হতে, আর তুমি ফরজ গোসল নিয়ে আসছো? তুমি তো এই 7 মাস আমার সাথে শুয়েছ। তুমি দেখোনি আমি কখন ফ্রেশ হই, কখন গোসল করি? ও সরি সরি, তুমি দেখবে কিভাবে? তুমি তো দিন 12টা অবধি ঘুমিয়ে থাকো। ইরফান, বেশি বেশি হচ্ছে। কোনটা বেশি বেশি? আমি যতদিন তোমার সাথে থেকেছি আমাদের মাঝে কতবার হয়েছে বলো? সপ্তাহে 2 কি 3 বার। কোনো সপ্তাহে একবারের জন্য না। এসব কেন হতো? লুক অ্যাট মি রুবি, এইসব নোংরা কথা কেন বলো? বলতে পারো। আমার অপরাধ একটাই, আমি কেন দ্বিতীয় বিয়ে করলাম? ও, এখন অপরাধ হয়ে গেছে? সাধু পুরুষ তুমি? মোটেও না। আমি নিজেকে সাধু কখনো ভাবিনি, আর ভাববও না। একটা কথা জবাব দাও রবি, আমি যে বিবাহিত ছিলাম তুমি কি জানতে না? জানতাম তো। আমি কি তোমাকে জোর করে বিয়ে করেছি, নাকি তোমাকে তুলে নিয়ে এসেছিলাম? তুমি সব জানতে। আমি বিবাহিত, আমার বউ আছে সব। তবুও কেন পা বাড়ালে? এখন আমি অপরাধী হয়ে গেলাম? চান্স তুমি নাও নাই? চান্স দিলে কে না নেয় রুবি? বলো আমাকে, কে না নেয়? তুমি চান্স দিয়েছ, আমিও অমানুষ চান্স নিয়েছি। কত মেরেছি, একটা বারও মেরে অজ্ঞান করে ফেলেছি। শরীরের ব্যথায় মেয়েটা উঠে দাঁড়াতে পর্যন্ত পারিনি। তখন আমি তোমার খুব কাছে ভালো ছিলাম, আর আজ আমি তার একটু সেবা করাতে আমি খুব খারাপ হয়ে গেলাম। তুমি মেয়ে, সেও মেয়ে। তুমি আমার স্ত্রী, এটা যেমন সত্যি, সেও আমার স্ত্রী, এটাও সত্যি। সব থেকে বড় কথা, তুমি একজন মানুষ, কিন্তু তুমি মানুষ হয়ে আরেকজন মানুষের মৃত্যু কামনা করো। নিজে একজন মেয়ে হয়ে অন্য আরেকজন মেয়েকে গালিগালাজ করো। এসব কি ঠিক? তোমার ভাষণ অনুযায়ী তুমি শিক্ষিত আর বেলির মুখ্য। যেহেতু এত শিক্ষিত, তাহলে মুখের মতো কথা কেন বলো তুমি? তার মানে কি আমি বলতে পারি না তুমি এসবে বিশ্বাস করো? আমি একটা জিনিসই চাই, বেলি নামক কীটপতঙ্গ আমাদের জীবনে থাকবে না। ওকে কীটপতঙ্গ বলো না। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কালাম, পবিত্র কোরআন পড়ে। আমি অদম হয়তো আগে কিছুই দেখিনি ওর, কারণ আমি তো পাগল ছিলাম, তাই আসল হীরাকে কাজ ভেবেছি, আর কাজকে হীরা। বাবা, তুমি যে ওকে কেমন করে হাড়ে হাড়ে বুঝে গেছি। তাহলে আমায় বিয়ে করেছো কেন? আবারও একই কথা বলো। বিয়ে কি আমি একাই করেছি, নাকি তুমিও করেছো? তুমি তো জানতে আমি বিবাহিত। তুমি তো জানতে স্বামীর ভাগ তোমাকেও করতে হবে। তুমি তো জানতে তোমাকে সতী নিয়ে থাকতে হবে। তাহলে রাজি কেন হয়েছিলে? তুমি তো চাইলেই পারতে আমায় ইগনোর করতে। তুমি তো চাইলেই পারতে আমায় ছাড়তে। কই, তুমিও তো ছাড়ার বদলে আরও চেপে ধরেছিলে। বেলি তো এসব কিছুই জানতো না। তুমি তো জানতে। তাহলে তুমি মেয়ে হয়ে অন্যের স্বামীর দিকে হাত বাড়িয়েছ, আর আমি শুধু হাতটা ধরেছি কেবল। কি বলতে চাও তুমি? কিছুই না। আমি চাই একটু শান্তি, যা আমি বেলির কাছ থেকে পাই, আর তোমার কাছ থেকে পেইন পাই। তুমি অন্যের ঘর ভেঙে তার স্বামীকে নিয়ে সুখে থাকার স্বপ্ন যেমন দেখো, সেই নারীও কখনো না কখনো তার নিজের স্বামীকে নিয়ে স্বপ্ন দেখে। রুবি আর ইরফানের কথোপকথনের মাঝে হঠাৎ ইরফানের ফোন বেজে ওঠে। রুবির দিক থেকে ধ্যান সরিয়ে মোবাইলের দিকে তাকায়।
মোবাইল হাতে নিয়ে দেখে অফিস থেকে ফোন। ওইদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9:30টার উপর বেজে গেছে। কথা বলতে বলতে সময় কোন দিকে পার হয়ে গেছে বলতেও পারবে না সে। আসসালামু আলাইকুম। কামাল ভাই বলুন। কোথায় আছেন ভাই? এই তো ভাই বাসায় আছি। অফিসে আসবেন না? এত লেট কেন? ভাই ওয়াইফ অসুস্থ ছিল, আর কিছুক্ষণের মাঝে বের হব। ওকে ভাই, আসেন তাহলে। জি ভাই। ইরফানের কথা শুনে রুবি আরও জ্বলে ওঠে যখন ইরফান তার কলিগকে বলেছে ওয়াইফ অসুস্থ। এটা রুবি ঠিক হজম করতে পারেনি, তাই সেও চুপ থাকেনি। আমি তো অসুস্থ নই। তো তাহলে ওনাকে কেন বললা যে ওয়াইফ অসুস্থ? আরে আজব তো, বউ কি শুধু তুমি একা নাকি? বউ তো আরও একজন আছে আমার, সে অসুস্থ। আমি তার কথাই বলেছি। আর অন্য কিছু ছিল না? কি ছিল? এত সহজভাবে কথা বললাম আর সে বলে আর অন্য কিছু ছিল না? কি বলা উচিত ছিল আমার? যে ভাই আমার দ্বিতীয় স্ত্রী আমার আর প্রথম স্ত্রীর মাঝে কাল রাতে, এটা বলা উচিত ছিল কি? ইরফানের এমন কথায় একদম চুপ হয়ে যায় রুবি। রুবি কোনো দিক দিয়ে ইরফানকে জব্দ করতে পারছে না। রুবি বারবার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বেলিকে টার্গেট করছে। সে বারবার এত কিছু বলেও কোনো কাজ করতে পারছে না। আপাতত চুপ হয়ে যায় সে। অন্যদিকে আজ মিনু একে একে নাস্তা বানিয়ে রাখে টেবিলে। ইরফান রেডি হয়ে নাস্তার টেবিলে আসে। মিনু সব সামনে সাজিয়ে রেখেছে, তবুও কিছু একটা মিসিং। ইরফান টেবিলে ভালো মতো চোখ বোলায়, কিছু তো মিসিং পাচ্ছে সে। কেউ ভাই খান না কা, কিছু জিনিস মিসিং। এটা কি? মানে কিছু জিনিস দেশ নাই তুই? তা কি দেয় নেকন? সবই তো দিয়েছি, খাই এলন দেখি। খাচ্ছি। বেলি উঠেছে? কখন? আপনি যখন রুমে গেছেন তার পরে উঠেছে। মুখ ধুয়েছে? হ। নাস্তা দিছিস? দিয়েছি। খাইতো না কয়? আমি দিয়েছি। আচ্ছা। ইরফান আজ তেমন কিছুই খায়নি। একটা ব্রেড খেয়েছে, তাও শুকনো, সাথে একটা ডিম। পানি খেয়ে সোজা বেলির রুমে যায় সে। বেলি তখন বিছানায় বসে নাস্তার ট্রেটা দেখছিল। কেমন যেন ঘিন ঘিন লাগছে তার কাছে, এটা তার চোখে মুখে বোঝা যাচ্ছে, যা ইরফানের চোখে সহজে ধরা পড়ে যায়। সে সামনে গিয়ে দাঁড়ায় বেলির। বেলি তখন নাস্তার ট্রে থেকে নজর সরিয়ে ইরফানের দিকে তাকায়। এক নজরে ইরফানের দিকে চেয়ে আছে সে। ইরফান আজ সাদা শার্ট পরেছে, তাও কালো জিন্স দিয়ে। ইন করা শার্টের আবার হাতাগুলো ফোল্ড করা। একেবারে ক্লিন শেভও না, আবার একেবারে দাড়িতেও ভরে নেই ইরফানের গালচোড়া। এভাবে ভালো লাগছিল তার কাছে তার স্বামীকে। বেলি চেয়ে আছে তার স্বামীর দিকে আর মনে মনে বলছে, মাশাল্লাহ, একদম রাজপুত্র আমার স্বামী। বেলির ভাবনায় সেদ পড়ে ইরফানের ডাকে। ধ্যান ভেঙে সামনে তাকায় বেলি। ততক্ষণ ইরফান বেলির পাশে এসে বসে গেছে। নাস্তার ট্রেটা সাইডে রেখে বেলির কপালে হাত দেয় ইরফান। জ্বর মোটামুটি আছে শরীরে, তবে দেখে মনে হচ্ছে অনেক দুর্বল সে। ইরফান বেলির গালে আলতো করে শুয়ে দেয় আর বলে, কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? এগুলো খাবো না। এগুলো তো তুমি রোজ বানাও। ডিম আমলেট, পরোটা, ভাজি খাও, তারপর সকালের মেডিসিনটাও খেতে হবে। ডিম ভুনা খাবো না, এগুলো তো গন্ধ। সরান এগুলা। মিনু কোথায়? কিসের গন্ধ? কী যে সব বলো না তুমি বেলি। ডিম খাবো না, তাহলে শুধু পরোটা আর ভাজি খাও, তাড়াতাড়ি করো। বেলি তার নাক সর্বোচ্চ উচ্চতায় উঠিয়ে ফেলে বাজি দেখে। কেন যেন বেলি সব কিছুতেই খুদ ধরছে। বাজি এমন বর্তা বর্তা কেন? এবার ইরফানের মেজাজ খারাপ হচ্ছে। বেলি অহেতুক বাচ্চামো করতেছে। না খাওয়ার দান্দা এসব বেলির। মোট কথা সে খাবে না, তাই এমন করছে। এদিকে ইরফানেরও অনেক দেরি হয়ে যাচ্ছে অফিসের। বেলিকে খাইয়ে দিয়ে মেডিসিন দিয়ে তারপর সে অফিসে যাবে। আর কোনো কথা শুনিনি ইরফান। সোজা পরোটা ছিঁড়ে ভাজি নিয়ে বেলির মুখের মধ্যে পুরে দেয় সে। তারপর বেলিও তার মুখের মধ্যে রেখে চাবায় গিলে নার। তারপর ইরফান পানি দিয়ে গিলতে বলে। বেলিও পানি দিয়ে গিলতে মাত্র একটা পরোটা খায়। ইরফান বেলিকে মেডিসিন দিয়ে মিনুকে ডাকে। যে ভাই, আমি তো এখন অফিসে যাব, ওকে তুই দেখে রাখিস। আচ্ছা। দুপুরে যাতে ও ভাত খায়, কেমন? আরে মাতারি এটা খবিস, পোলাপানের লাহান করে, খাইতে কইলেও খায় না। আহ, কী সব বাসা ব্যবহার যে করিস তুই, যা বলেছি তাই করবি। আচ্ছা, তাই ডিমখানায় কি দোষ করছিল? খান না কি লেগা পাবি? তুই এগুলো নিয়ে যা, ধর। দেন। মিনু ট্রেটা নিয়ে চলে যায়। আর ইরফান বেলির গালে আলতো করে শুয়ে দিবে, বেলির দিকে তাকিয়ে থাকে। আমি তোমার কাছে তো 24 ঘন্টায় বসে থাকতে পারবো না, তাই না? আমার তো অফিস আছে, তুমি খেয়ে নিবি দুপুরে, কেমন? আর হ্যাঁ। কি? কিছু না, ভালোবাসি। এ বলে বেলির কপালে আলতো করে একটা চুমু দিয়ে দেয় ইরফান। তারপর মিষ্টি হাসি দিয়ে বলে, একটা কথা বলি? রুবি যদি এই রুমে আসে বা তোমাকে কিছু বলে, চুপ করে থাকার কোনো প্রয়োজন নেই। নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখো আজ থেকে। আমি যে ভুল করেছি তা হয়তো শুধরাতে টাইম লাগবে, তবে নিজের জন্য ভাববে আজকে থেকে, অন্যের জন্য নয়, এমনকি আমার জন্যও না। মনে যাতে থাকে, কেমন? চুপ করে থাকতে বলিনি তোমাকে, কিছু বলেছি, তার উত্তর দাও। বেলি চুপ থাকা দেখে ইরফান আরও বেশি কিছু বলেনি। ইরফান জানে বেলিকে যদি রুবি মেরেও যায় তবুও সে কিছুই বলবে না,
কারণ বেলি এমন এক আল্লাহর বান্দা যে কিনা শত কষ্ট সহ্য করবে কিন্তু পাল্টা কাউকে কিচ্ছু বলবে না। ইরফান আল্লাহ হাফেজ বলে বিদায় নেয় বেলির কাছ থেকে। ইরফান চলে যাওয়ার পর বেলির কেন জানি চুপ করে বিছানায় শুয়ে পড়ে। ইরফানের কথাই ভেবে যাচ্ছে সে। বারবার ইরফানের মুখটা ভেসে আসছে তার সামনে। স্বামীর ভালোবাসা কি সে বিয়ের পর থেকে জানতো না। এই 2 দিনে সে বুঝতে পেরেছে কেন মেয়েরা স্বামীর ভালোবাসার জন্য মরিয়া হয়ে থাকে। ইরফান সত্যি তাহলে বদলে গেছে। এসব ভাবতে ভাবতে আবার ঘুমের ঘোরে চলে যায় বেলি। অন্যদিকে অফিসে বসে থেকেও কাজে মন বসছে না ইরফানের। কেমন আছে বেলি? দুপুর হয়ে গেছে, কি করছে সে এখন? খেয়েছে কিনা, মেডিসিন নিয়েছে কিনা, সব মিলিয়ে এখন এই মুহূর্তে তার মাইন্ড শুধু বেলিকে নিয়ে ঘিরেই চলছে। একটা খোঁজ নিতে পারলে ভালো হতো, অথচ নেওয়ার উপায় নেই। বেলির ফোন অনুযায়ী ফোন করবে, আবার রুবির ফোনে ফোন দিয়ে বেলির খবর নেওয়া মানে চতুর্থ বিশ্বযুদ্ধকে জেসে আমন্ত্রণ করা। তাই আর এসব ফোনের ব্যাপারে ভাবেনি ইরফান। বাসায় মিনু বেলিকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে ভাত খেতে দেয়। বেলি যেই না ভাতে হাত দিয়েছে অমনি রুবি হাজির সেখানে। বেলির সামনে ভাত দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে রুবি। জ্বর একটু হয়েছে? কত নাটক করলি তুই! এত অভিনয় কই থেকে শিখেছিস তুই? ভালো তো অভিনেত্রী হবি তুই। কিভাবে স্বামীকে কেড়ে নিতে হয় তুই ভালোই জানিস। নিজেকে আয়নায় দেখেছিস? কি যোগ্যতা আছে রে তোর ইরফানের সাথে থাকার? হ্যাঁ, গিল গিল, ভাত গিল। গিলে গিলে হাতি হয়ে যা, তারপর মোটা শরীর দিয়ে ইরফানকে আরও বশ করতে পারবি তখন। এবার বেলিও মুখ খুলতে বাধ্য হয়। একে তো জ্বর, দুয়ে শরীর ভালো নেই, তার উপর এত কিছু বলছে রুবি। রুবির প্রতিটা কথায় নোংরা ইঙ্গিত সম্পন্ন কথা। সব মিলিয়ে সেও বিরক্ত। রুবি আপু, আমি না করতেছি অভিনয় আর না করলাম নাটক, ওইটা আপনার কাছে মনে হচ্ছে আমার কিছু করার নেই। আর অন্যের স্বামী আমি কেড়ে নিচ্ছি না। আমি যদি বলি আপনি আমার স্বামী কেড়ে নিয়েছেন তখন কি হবে? আর আমি বাদ এটাও খাই না যে হাতি হবে। যদি বলি শরীর দেখিয়ে আমার স্বামীকে আপনি বশ করেছেন তখন কি হবে? এতটাও খারাপ কথা বলবেন না যাতে পরবর্তীতে আপনার সাথে কথা বলতে গেলেও রুচিতে বাধে। চুপ, একদম চুপ। আমার শরীর আসলেই ভালো নেই। আপনি আমার রুম থেকে চলে যান। ও, আমি এর সাথে এখন শরীর ভালো নেই তাই না? দেখেন আপু, আমার কথা বলতে ভালো লাগছে না। আপনি আপনার স্বামীকে আপনার আসলের তলায় বেঁধে রাখুন না। দেখুন আটকে রাখতেন পারেন কি না। আমি তো আর তাকে বলি নাই যে আমার কাছে আসো, এই সেই। সে আসে, এতে আমার হাত নেই। আর হ্যাঁ, স্বামীটা কিন্তু আমারও। আমি চুপ থাকি তার মানে এই না যে আমি বলতে পারি না। আমিও বলতে পারি, শুধু বলি না। বেলির কথায় রুবির মুখ বন্ধ হয়ে যায়। বেলি তাকে কথা বলাগুলো জায়গা মতো গিয়ে লাগে তার। এতটা বাড়াবাড়ি করে এই রুবি যে একে চুপ করানোর জন্য অন্য কাউকে এর বাসা ব্যবহার করতে হয়। আদারওয়াইজ এই আল্লাহর বান্ধে থামার পাচ্ছি না। রাগে ফুলতে ফুলতে বেলির রুম থেকে বের হয়ে যায় রুবি। রুবি যাওয়ার পরে মিনু সেখানে হাজির। মিনুর মুখের ভঙ্গিমায় জানান দিচ্ছে সে সব শুনেছে। তাই বেলু মুনির দিকে হা করে আগে বলে দিয়েছে, মিনু এখন কিছু বলো না, খুব খারাপ লাগছে আমার কাছে। সো কিছু বলো না আর। আমি কি কইতাম আর, সব আপনিই তো কইলেন। শয়তানি একটা, ও থোতামুখ বোথা করে দিছেন, ভালোই হয়েছে। শয়তানের হাফেজ। এরপর খুশি হমু ভাইয়া এটারে লাথি মেয়েরা যদি ঘর থেকে বাইর করে দেয়। আহ মিনু, কী সব বলো? লাথি কেন পারবে তোমার ভাই? ও কি সংসার করতে আসে নাই? ও কি আমার মতো পাগল নাকি যে নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিবে? পাগলও আজকাল স্বামীর বাগ দেয় না, সেই জায়গায় ও তো মানুষ। তা আপনি কি মানুষ না? আপনি দিছেন কেমনে? আমার এই কপালটা আছে না, এই কপালটার দোষ। আমার ভাগ্যে ছিল স্বামীর অবহেলা পাবো, পাইতেছি। আমার ভাগ্য ছিল সতীন নিয়ে ঘর করব, করতেছি। প্রতিনিয়ত এদের কথা শুনতে হবে, শুনছি। আর কি লাগে? হাত ধুইলেন না যে ভাবি, খায়ালন? না, এসব তুমি নিয়ে যাও, আমি আর খাবো না, পেট ভরে গেছে। আর খুব বেশি দরকার ছাড়া আমাকে জাগিও না। এ বলে বেলি হাত ধুয়ে ফেলে। এক লোকমা ভাতও পেটে যায়নি মেয়েটার, চুপ করে শুয়ে আছে। আর দু চোখ বেয়ে তার আপনা আপনি পানি পড়ছে। আজ রবির কথাগুলো আসলে অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। ইরফান বাসায় আসলে ইরফানকে কিছু কথা বলবে বেলি, এটা ভেবে ঘুমিয়ে যায় সে। সারাদিন বেলি রুম থেকে বের হয়নি। রুবিও সোজা দুপুরের পর না খেয়ে বাপের বাড়ি চলে গেছে। সেখানে এক মুহূর্তের জন্য থাকবে না, তাই সে চলে যায়। প্রায় 8টা নাগাদ ইরফান বাসায় আসে। মিনু দরজা খুলে ইরফানকে সব বলে দেয়। বেলি রুবিকে কি বলেছে, রুবির চলে যাওয়া, বেলি সারাদিন না খেয়ে থাকা, সব বলে দিয়েছে মিনু। মিনু, আমার মাথাটা অনেক ধরে আছে, তুই আমার জন্য কফি বানা। আমি আগে গোসল করব, তারপর বেলির কাছে যাব। আচ্ছা। ইরফান গোসল করে ফ্রেশ হয়ে বের হতেই মিনুও কফি নিয়ে হাজির হয় ইরফানের রুমে। কফিতে চুমুক দিতে দিতে ইরফান বেলির রুমে যায়। গিয়ে দেখে বেলি ওপাশে মুখ ফিরিয়ে শুয়ে আছে। ইরফান বেলির পাশে গিয়ে বসে বেলির কাঁধে হাত রাখে। তখনই বেলি চোখ খুলে একটা কথাই বলে দেয়, আপনি চলে যান রুবি আপুর কাছে। আমার কপালে আপনার ভালোবাসা নেই, আমি অভাবী।
অবাগী, এভাবে একদিন শেষ হয়ে যাব। এভাবে আমার জীবনের শেষ দিন অবধি কাতরাতে হবে। কষ্ট পাইতেছি আর পাইতে হবে, তবুও পারবো না অন্য কোনো নারীকে কষ্ট দিতে। আপনি রবি আপুর কাছে চলে যান। আমি আপনাকে ভালোবাসি অনেক, কিন্তু আপনাকে বেঁধে রাখতে পারবো না। মন জমিনে আপনার নাম আজীবন থাকবে। এই কথাগুলো বলেই হু হু করে কেঁদে ওঠে বেলি। তখন কেন জানি ইরফানের চোখ দিয়ে পানির স্রোত বয়ে যাবে। বেলির কথাগুলোর মাঝে লুকায়িত কষ্ট খুব সহজে ইরফানের চোখে লাগে। তার চলে যাওয়ার পর রুবি যে এমন কিছুই করবে সেটা তার জানা ছিল। তবে এতে বেলির না কোনো অভিযোগ না আছে কোনো অনুযোগ। বেলি সবটাই মেনে নিয়েছে। ইরফান কি বলবে বেজে উঠতে পারছে না, তবুও একটু চেষ্টা সে করবে। বেলিকে জোর করে শোয়া থেকে তোলে সে। তারপর ইরফান তার সামনে সরাসরি বসায় বেলিকে। খুব শান্ত নজরে তাকিয়ে আছে সে বেলির দিকে, আর বেলি তাকিয়ে আছে নিচের দিকে। চোখ মুখ ফুলে একাকার, মনে হচ্ছে কেঁদেছে অনেকক্ষণ যাবৎ। নীরবতা ভেঙে ইরফানি বলে উঠল, এত কিসের কষ্ট বলা যাবে আমায়? দেখি আমি অদম কষ্ট কমাতে পারি কি না। কি হলো, কথা বলবা না? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ করো। আমি হঠাৎ এত ভালো হলাম কেন আপনার কাছে? আর রুবিয়া পুইবে এত খারাপ হয়ে গেল কেন আপনার কাছে? বেলির প্রশ্নের সঠিক উত্তরটা ইরফানের কাছে নেই। পরিস্থিতিটাই একদম অন্যরকম এখন। চাইলেও সব কিছু ঠিক করা যাবে না, আর গেলেও সময় লাগবে। আপাতত বেলির প্রশ্নের উত্তর কী দিবে সেটাই ভাবছি ইরফান। বেলি, সারাদিন খাওনি কেন? আমি প্রশ্নটা করছি কি তার উত্তর দেন। বেলির কথা ইরফান বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। বেলির রুমের একটা জানালা আছে, সে জানালার কাছে গিয়ে দাঁড়ায় ইরফান। হাতে ধোয়া ওঠা কফির মগ, পরনে কালো ট্রাউজার আর ব্রাউন কালারের টি শার্ট। বেশ হ্যান্ডসাম লাগছিল ইরফানকে তখন। বেলি একদিনে তার বরকে দেখছে। উত্তর দেন আমার প্রশ্নের। বিলির এমন কথা ইরফান মুচকি হেসে কফির মগে চুমুক দেয়। তারপর বলতে শুরু করে, আমি ছোটবেলা থেকেই বরাবরই একা থেকেছি। একা একা স্কুলে যাওয়া, কলেজে যাওয়া কি করা ছিল। আমাকে জন্ম দেওয়ার পরেই নাকি মা মারা গেছেন। সেই থেকে আমি একা একা বড় হয়েছি। মেয়েদের প্রতি শ্রদ্ধা ভক্তি সম্পর্কে আমার ততটা জ্ঞান নেই। ভার্সিটিতে মেয়েদের চালচলনে ছিল এমন যে ভেবেছি হয়তো এটাই মেয়েদের আচরণ। হুট করে বাবা বিয়ে করতে বলল, তাও গ্রামের একজন মেয়েকে, যেখানে 5 বছর আমি ঢাকার মেয়েদের চলাফেরা পোশাক আশাকে নিজেকে মানিয়ে নিয়েছিলাম। আমি সব সময় চাইতাম আমার বউ হবে হাই এডুকেটেড, চলাফেরা হবে স্ট্যান্ডার্ড, অনেকটা রবির মতোই। বাবার প্রতি অনেক মেজাজ খারাপ হয়েছে আমার রমতে আমাকে বিয়ে করতে বলল, তাও তোমাকে। বারবার বলেছিলাম বিয়ে করব না ওকে, আমার আব্বাজান শুনলই না। যাই হোক, বাবার সাথে জিদ করে বিয়ে করলাম তোমাকে, কিন্তু মন থেকে মানতে পারতাম না। ওই জিদের জন্যই তোমার সাথে খারাপ ব্যবহার করতাম, মারধরও করতাম। অন্যদিকে রবি আমার লাইফে এসেছে তুমি আসার পরে। ও চলাফেরা কথাবার্তা স্ট্যান্ডার্ড সাথে অনেক মডার্ন ছিল, যা দেখে মোহে পড়ে গেছি। বিয়ে অবধি যাবো ভাবিনি, কিন্তু রবি অনেকটাই বাধ্য করলো বিয়ে করতে। রবি ব্যস্ত তার ফেসবুক স্ট্যাটাস, বন্ধুবান্ধব, ঘোরাঘুরি, শপিং নিয়ে। আমি নিজেও জানি না কেন এমন হচ্ছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তার মাঝে এই নয় যে আমার রবির কাছে খারাপ হয়ে গেছে। রবি এই জিনিসটাই মানতে পারছে না যে আমি তোমার কাছে থাকছি। ভুল আমার একটাই, দ্বিতীয় বিয়ে করা। আমার মতো গর্দবের 2 বউকে একই বাসা রাখা। এই সিচুয়েশনটা আমি চাইলেও হয়তো ঠিক করতে পারবো না। ইরফানের কথা শুনতে শুনতে বেলির চোখ থেকে নিজের অজান্তেই পানি পড়ে যাচ্ছে। বেলিয়ে চোখ করে সব কথা শুনলো, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে দেয় আর বলে উঠল, তাহলে এক কাজ করেন। বলো কি? আমাকে ডিভোর্স দিয়ে দেন আর রবিকে নিয়ে ভালো থাকুন। এটা তো কখনোই সম্ভব না, কারণ তুমি সেই নারী যাকে আমার বাবা পছন্দ করে এনেছে। বাবার পছন্দকে যখন সম্মানই করেনি তখন আর বলে কি হবে। শোনো বেলি, আমি তো রবিকে বলিনি যে আমি ওর সাথে থাকবো না বা কিছু। আমি বলেছি আমি বেলিকেও সেই সম্মানটা দিব যেটা ওর পাওনা, কিন্তু সে তো এটা চায় না। এটাই তো পয়েন্ট, বুঝো না কেন তুমি? এটাই তো মেন পয়েন্ট। সে চায় আমি শুধু তাকে নিয়ে মেতে থাকি। তো আমি ছিলাম তো মেতে তাকে নিয়ে। পয়দা কি হলো? আমি যখন তোমাকে মারধর করতাম আমি তখন ওর চোখে পৃথিবীর সেরা স্বামী। যখন দেখলো স্বামী তার সতীনকে পায়রুটি দিচ্ছে তখনই আমি দুনিয়ার শ্রেষ্ঠ খারাপ স্বামী। কোনো মেয়েই পারে না স্বামীর ভাগ দিতে। তাহলে তো বলতে হয় তুমিও তো মেয়ে, তুমিও তো স্বামীর ভাগ দিয়েছিলে। তুমি তো পুরো স্বামীটাকেই দিয়ে দিয়েছ। আমি তো পরিস্থিতির শিকার মাত্র। আমি জানি না কি করা উচিত আমার, তবে এটুকু শিওর থাকো যে আমি তোমাকে ছাড়ছি না, কখনোই না। তাহলে রুবি আপু? আমি তো রবিকে বলিনি যে আমি রবিকে ছেড়ে দিব। সে চলে গেছে আবার তার বাপের বাড়ি। এখানে আমার কি করার আছে? ফিরিয়ে নিয়ে আসেন। থামো থামো, এটা মিনুর দেখা স্টার জলসার কোনো সিরিয়াল না যে ন্যাকামি হবে এখানে। এটা বাস্তবতা। এখানে সব হয়, শুধু ড্রামা হয় না। যে মানুষকে ভালোবাসা যায় তাকে ছাড়া যায় না। তুমি ছাড়তে পারছো আমায়? এত মারধরের পরেও কেন পড়েছিলে এখানে?
আর তুমি কাকে ফিরিয়ে আনতে বলো যে তোমাকে বাতের খোঁটা দেয় তাকে? এইসব আমি বলো না বেলি। কাউকে কষ্ট দিয়ে যে আমি ভালো থাকবো না তার অভিশাপ লাগবে আমার উপর। শকুনের দোয়ায় গরু মরে না, এসব বাদ দাও। মানুষ তার স্বীয় কর্মের উপর হাত থাকে না। ভুল কৃতকর্মের জন্য সারা জীবন পস্তাতে হয়, আর সেই ভুল কৃতকর্মের মাসুল দিতে গিয়ে হয়তো সারা জীবনও পার হয়ে যায়। কিন্তু একটা সময় আসে যখন সব আবেগ বিবেকের কাছে ধুয়ে মুছে যায়, তখন মানুষ শক্ত হয়ে যায়। ইরফানেরও একই অবস্থা। আগে সত্যিটাকে মানতে পারেনি, আর এখন মেনেছে, তবে অনেকটা ভুল করার পর। যে ভুলটা হয়তো ঠিক করা যাবে না, আবার হয়তো যতদিন বাঁচবে ততদিন ভুলটাকে নিয়েই বাঁচতে হবে। ভাগ্য বড় স্বার্থপর একটা জিনিস, সে তার মতো করেই সব নিয়ন্ত্রণ করে। মনের দিকটা বিবেচনা করার সময় সুযোগ কোনোটাই তার কাছেও থাকে না। বেলি কিছুক্ষণ চুপ থাকে, তারপর উঠে গিয়ে ইরফানের কাছে এসে তার পাশে দাঁড়ায়। ইরফানের দিকে চেয়ে আছে সে, আর ইরফান জানালার দিকে। দুচোখে গোড় লাগানোর মতো চেহারা ইরফানের, যে চাহনের প্রেমে পড়তে বাধ্য যে কোনো নারী। বেলি কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ইরফানকে উদ্দেশ্য করে কিছু বলে ওঠে। ভালোবাসা এবং ভালো লাগা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আপনার হয়তো আমায় ভালো লাগে, ভালোবাসাটা আপনার পক্ষ থেকে আমার জন্য না ইরফান সাহেব। বেলির কথা শুনে ইরফান গাড় উড়িয়ে বেলির দিকে তাকায়, তারপর মুচকি হেসে কফির মগে চুমুক দেয়। তুমি এই কয়েকদিনও অনেক ম্যাচিওর হয়ে গেছো বেলি, বড়দের মতো কথা বলতে শিখে গেছো। চাইলেও তো ছোট হয়ে থাকতে পারবো না। তবে আপনার আমাকে তুমি করে বলাটা কেমন জানি লাগে আজকাল। আপনি আমায় তুই করেই বলেন, ওইটাই আপনার মুখে বেশি মানায়। তুই শব্দটা তোমার সাথে বেমানান। যদিও আমি তুই তোকারি করতাম বেশি, তবে কেন জানি এখন আর ওইসব ভালো লাগে না। অনেক কাছের আর আপন মানুষকে মানুষ তুই করে বলে। আচ্ছা বেশ, একটা কথার জবাব দাও। এই যে বললে ভালো লাগার ভালোবাসা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, এটা কি তুমি ভেবে বললে? হুম। ওকে, ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসার জন্ম হয়। আমার কাছে তোমার সব কিছুই ভালো লাগে, এমনকি আমার কাছে গোটা তুমিটাকেই ভালো লাগে। তাই হয়তো ভালোবাসাটাও জন্ম নিয়ে নিয়েছে। কি জানি, এত কঠিন ভাষা আমি বুঝি না। এর থেকে বেশি বুঝেন আপনি। এখন খেতে আসেন, খাওয়ার পর মেডিসিন নেবেন, তারপর আবারও ঠিকঠাক মতো একটা মাইট দিব। এমন কথা শুনে বেলির মনটা নিমিষে কালো আধারে চেয়ে যায়। ইরফান বেলির মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে বেলি হঠাৎ এমন হয়ে গেল কেন। তারপর বেলির হাতের আঙ্গুলের পাখি নিজের হাতের আঙ্গুলগুলো রেখে শক্ত করে বেলির হাতটা ধরে নেয় ইরফান। তারপর বেলির দিকে চেয়ে বলে, সারাদিন খান নাই কেন? এর শাস্তি তো পেতেই হবে। আমি বলে গিয়েছিলাম যে ঠিকমতো খেতে হবে এবং মেডিসিন নিতে হবে, কিন্তু আপনি কি করেছেন? রুবি আপু এমনভাবে কথা বলল যার খাওয়া পেটে যায়নি। রুবির কাজই এমন, কিন্তু তোমার খেয়াল রাখা উচিত ছিল। ডাইনিংয়ে চলো, আমি মিনুর সামনে একটু সিঙ্গারি ফেলবো, অমনি মিনু জ্বলে উঠবে। মিনু তো মিনুই, মিনুর বাসায় তুমি খবিশ মাতারি। আজ সকালে না বললো? আচ্ছা ওয়েট, খবিশ মানে তো খারাপ, কিন্তু মাতারি মানে কি? এবার বেলি হাসতে বাধ্য হয়, খিলখিল করে হেসে দেয়। ইরফানের লক্ষ্য ছিল বেলিকে হাসানো, আর বেলি হেসেছে, এটাই অনেক। বেলির দিক থেকে নজর সরিয়ে ইরফান এবার রুমের দিকে নজর দেয়। বেলির রুমটা সে সাজিয়ে দিবে। নিজের করা কিছু ভুল কিছুটা হলেও ঠিক করবে সে। কি হলো, দাঁড়িয়ে গেলেন যে? বলো। কি বলতাম? না চলো। রাতে খাবার খেয়ে বেলি তার রুমেই শুয়ে আছে। ভাবছি কিছু কথা। জীবন তাকে কোথায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। কি আছে তার জীবনে? ইরফান কতদিনই বা রুবিকে বুঝিয়ে যাবে? আর রুবি কি এভাবে চুপচাপ বসে থাকবে? সব কিছু ঘুরে ফিরে তার দিকে আসবে। সে এখন নিরুপায় হয়ে গেছে। মনটা বারবার ইরফানকে চাইছে। সে ভুলে যেতে চায় ইরফানের করা সব ভুলকে। সে ভুলে যেতে চায় ওসব খারাপ দিনগুলোকে। তার ভিতরের আত্মাটা কেন জানি বারবার ইরফানকেই খোঁজে। এতটাই ভালোবাসে যে যার প্রতিক্রিয়া হয় না। ইরফান অনেক বদলে গেছে ইদানিং। এতটা বদলে যাবে আশা করেনি বেলি। হয়তো আল্লাহ পাক এটাই চেয়েছেন। আল্লাহ পাক নাকি পরীক্ষা নেন, তাহলে কি এটাই ছিল সে পরীক্ষা? আল্লাহ পাক বলেছেন ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, সে অপেক্ষার ফল মিষ্টি হয়। তাহলে এটাই কি ছিল সেই অপেক্ষার মিষ্টি ফল? এরই মাঝে রাজুর চিন্তা মাথা থেকে চলে আসে বেলির। রাজু ভাই কি অন্যায় করেছিল? রাজু ভাইয়ের তোর কোনো দোষ ছিল না, সে তো আমায় ভালোবাসত। তাহলে আল্লাহ পাক কেন আমায় ওনার সাথে জুড়ে দিলেন না? মনে মনে ঘুরপাক খেতে থাকা প্রশ্নগুলো বড্ড বেশি জ্বালাচ্ছে বেলিকে। না, আমি রাজু ভাইকে নিয়ে আর ভাববো না। এসব বাবা ও পাপ আমার জন্য। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে কী হবে যদি স্বামী ব্যতীত অন্য কাউকে মনে ধারণ করি? রাজু ভাই আমার অতীত, আর সে আমার বর্তমান। সে যেমনই হোক না কেন, সে আমার বর্তমান। এটা পাপ হয়ে যাবে। আবার নিজেকে নিজে সান্ত্বনা দেয় এসব বলে। হঠাৎই বুকটা দুপাশ থেকে চাপ দিয়ে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে বেলির। উঠে তাড়াতাড়ি পানি খেয়ে নেয়। তারপর কিছুক্ষণ দম ধরে বসে থাকে বিছানার উপর। ইরফান হয়তো নিজের রুমে। খাবার সময় বলেছিল অফিসের কিছু কাজ আছে। বেলি যাতে চুপ করে ঘুমিয়ে যায়।
মিনুও গেস্ট রুমে শুয়েছে। যদি মিনু বেলির কাছে শোয় তাহলে তো ইরফান আসতে পারবে না, তাই মিনু বেচারি গেস্ট রুমেই ঘুমায়। ব্যথাটা কমার পর বেলি উঠে জানালার পাশে এসে দাঁড়ায়। হঠাৎই নিজের মুখ থেকে বের হয়ে যায়, আমি ওনাকে ভালোবাসি, এটা আমার অপরাধ না। উনিও এখন আমায় চায়, এটাও অপরাধ না। আমি বেলি কোথায় যাব এখন? আমি যে তাকে মনে ধরেছি, মনের মাঝে বদ্ধ থাকা পুরো জায়গাতেই তার নাম। আমার তাকে চাই, একবার হলেও চাই। বেলি একবার হলেও চায় তাকে একটু ভালোবাসা পেতে কাছে। বেলি চেয়ে আছে তার পানে, দৃষ্টি তাহার ওই দূরে। এক লহমার জন্যই হোক, তবুও বেলি একবার চায় সুখের মিলন হোক। বেলির মুখ থেকে হঠাৎ করে এসব বের হয়ে যায়। তখনও দৃষ্টি তার রাতের আকাশের তারার দিকে। এমন সময় হোক না একবার সুখের মিলন, খুব বেশি কি ক্ষতি হবে? পিছন থেকে এমন কথা শুনে দ্রুত পিছনে তাকায় বেলি। ট্রাউজারের 2 পকেটে হাত দিয়ে দরজা থেকে একটু ভিতরে এসে দাঁড়িয়ে আছে ইরফান। তার মানে ইরফান সবটাই শুনেছে। বেলি আর ইরফানের দিকে তাকানোর সাহস পায়নি, তাই আবারও এক ঝটকায় জানালার দিকে ফিরে যায় সে। ইরফান আস্তে আস্তে হেঁটে বেলির পিছনে এসে দাঁড়ায়। তারপর বেলির কাঁধে হাত রেখে বলে ওঠে, একটু সুখের মিলন হলে খুব কি ক্ষতি হয়ে যাবে? বুকের মধ্যে নিমিষে এক তুফান শুরু হয়ে যায় বেলির। আসলে কি সুখের মিলন হতে দেওয়া যায়? আসলে কি একটু সুখের মিলন হলে খুব বেশি ক্ষতি হবে? তবুও কেন কোথাও একটা বাধা কাজ করে বেলির মাঝে। আবার নাও করতে পারে। যতই হোক স্বামী তো তার। বিয়ের পর বাবা মায়ের উপর, স্ত্রীর উপর তার স্বামীর অধিকার থাকে বেশি। কিন্তু বেলির ভিতরটা হু হু করে কেঁদে ওঠে যখন তখন ইরফানের করা সমস্ত খারাপ কথাগুলো মনে পড়ে। বেলি তখন নিজেকে ঠিক রাখতে পারে না। আজও ব্যতিক্রম কিছু ঘটেনি তার সাথে। সুখের মিলনের সাথে দেখা হয়ে যাওয়ার সাথে সাথেই সেই সব বিষাদের দিনগুলো মনে পড়ে যায় বেলির। ইরফানের হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে অন্তরকানা পুড়ে খাক হয়ে যাচ্ছে। নিজের ভিতরে উতাল পাতাল শুরু হয়ে গেছে বেলির। কেন যেন মানতে পারে না সেও। এতটা কষ্ট কি তার পাওনা ছিল? নিজের কাছে এসব জিনিসগুলো লজ্জাজনক লাগে বেলির কাছে। বেলি আর সহ্য করতে পারেনি। পিছন ফিরিয়ে ঝাপটে ধরে ইরফানকে। বেলির এইভাবে জাপটে ধরা দেখে একটু হতভম্ব হয়ে যায় ইরফান। বেলি শব্দ করেই কেঁদে দেয় ইরফানের বুকে। দুহাতে নিজের মুখ রেখে ইরফানের বুকে হাতে আবদ্ধ সে মুখটি লুকিয়ে রেখে কেঁদে ওঠে বেলি। নিজের হাত দিয়ে আগলে ধরতে যাবে তখনই বেলি ধূপ করে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে। একে তো শরীর খারাপ, তার উপর এভাবে কান্না করাটা তার শরীরের পক্ষে খারাপ হতে পারে। মুহূর্তের মাঝে ইরফান চমকে যায়। ফ্লোরে বসে মুখ চেপে কাঁদতে থাকে মেয়েটা। ইরফান হাঁটু গেড়ে নিচে বসে পড়ে বেলির কাছে। হাতটা দিয়ে বেলির মাথায় হাত রাখে। কি হলো? এভাবে কাঁদছো কেন তুমি? বেলি, এভাবে কাঁদছো কেন? কাঁদতে কাঁদতে হিসকি উঠে গেছে মেয়েটার। ইরফান বেলির কান্না থামানোর জন্য গ্লাসে এনে পানি দেয় তাকে খাওয়ার জন্য, কিন্তু বেলি খায়নি। তারপর কেন জানি না নিচ থেকে ইরফানের হাতটা টেনে নিজের কাছে নিয়ে বসায়। কাঁদতে কাঁদতে বলতে শুরু করে দেয় বেলি, আপনি আমায় অনেক মারছেন। আপনি জানেন আমি কত ব্যথা পাইতাম তখন? আমার অনেক ব্যথা লাগতো। আমি তবুও কিছুই বলতাম না আপনাকে। আরে ভালো না বাসতেন তাই বলে এভাবে মারবেন? আপনার এক একটা লাথি, এক একটা ঘুষি অনেক ব্যথা দিত আমার এই শরীরটাকে। আপনি জানতেন না আমি কত রাত ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারি নাই। সেবার শলা ঝাড়ু দিয়ে পর্যন্ত মারছেন। এমনভাবে মারছেন যে শলা পর্যন্ত ঢুকে গেছে আমার শরীরে। এভাবে বুঝি কেউ কাউকে মারে? হ্যাঁ, এই দেখেন, এই যে দেখেন, আমার এই শরীরটা যখন স্বামীর ছোঁয়া পেত তখন এই শরীরটা স্বামীর মার পাইছে। এই ইরফান সাহেব আমাকে এত মারছেন কেন? আমাকে বললেই হয়তো আমি চলে যেতাম, বা ভাতের সাথে বিষ দিয়ে দিতেন, খেয়ে মরে যেতাম। তবুও না মারতেন। এদিকে দেখেন, এই যে দেখেন, আমার পিঠটায় কত দাগ এখনও আছে। সেবার বেল্ট দিয়ে মারছেন। আচ্ছা, একটু কি মায়া হয় নাই, তাই না? বেলিকে যে এভাবে মারি, ওর শরীরটা কি এত মার নিতে পারবে? ওই দিন চা দিতে একটু দেরি হয়ে গিয়েছিল বলে এত মারলেন? আপনি আমায় মেরে কেন ফেলেন নাই? হ্যাঁ, কেন মেরে ফেলেন নাই আমাকে? শুনেন না, এদিকে তাকান আমার দিকে। আমি কিন্তু অনেক ব্যথা পাইতাম তখন। মারতেন কিন্তু শব্দ করতাম না। বলে করতাম কি না বলেন না? আমি কি মারার সময় কোনো শব্দ করতাম? বেলি নিজের মাঝে তখন ছিল না। সে অনেকটা উন্মাদ হয়ে গেছে মনে হচ্ছিল। চোখের পানি, নাকের পানি, এমনকি লালা চলে আসছে মুখ দিয়ে। মানুষ যখন অতিশোকে পাথর থাকে তখন সেই পাথর গলে গেলে তখন এই প্রতিক্রিয়া হয়। ইরফানের ভিতরের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে বেলির এমন পাগলামি দেখে। সে একদম নিঃসুপ হয়ে ফ্লোরে বেলির সামনে বসে আছে। বেলি হাত ধরে জোড়াজোড়ি করছিল উত্তর জানার জন্য। তখন বাধ্য হয়ে ইরফান জবাব দেয়, কোনো শব্দ করতে না। তখনই বেলি আবারও কেঁদে দেয়। এবার ইরফানের 2 হাত ধরে নিজের কাছে নিয়ে আসে বেলি। তারপর আবারও বলা শুরু করে সে, যখন দেখতেন আমি শব্দ করতাম না তখনও কি মায়া হতো না আমার উপরে? খালি মেরেই গেছেন, মেরেই গেছেন। আমি কি ব্যথা পাই না বলেন? আমিও তো ব্যথা পাই।
আমিও তো মানুষ। আমি বুঝতেই পারিনি এটা যে একটা ফুল, যে ফুলটা একদমই নিষ্পাপ, সেই ফুলটাকে এত অবহেলা করে বসলাম আমি। আমি কি করেছিলাম? হ্যাঁ, কি করেছিলাম? আপনি আমায় একটুও দেখতে পারেন নাই বলেন? আমি কি বলেছিলাম যে আমাকে বিয়ে করেন? তখন তো আমার বাবা আর আপনার বাবা বললেন আমি কি করতাম। বাপ আমার মরে গেল, তখনও আপনার বাবা বিয়ের কথা বলে গেছে আমার মাকে। আমার কি অপরাধ ছিল এখানে? আমি একদিন নামাজ পড়তেছিলাম, সাড়া দিতে পারে নাই বলে জুতা নিয়ে আসছেন আমাকে মারার জন্য। আমার তখন কি অন্যায় ছিল বলেন তো? অন্যায় তোমার না, সব অন্যায় আমার ছিল। আমি খারাপ মানুষ, আমি কষ্ট দিলাম তোমাকে। আমার বাপ মা আমায় মারে নাই, আমি তাদের কাছে ফুল ছিলাম, তাদের শখের বেলি ফুল। আর সেই ফুলটাকে আপনি ছিঁড়ে ফেললেন এভাবে। এর থেকে ভালো ছিল আমায় বিষ দিয়ে মেরে দিতে, আমি প্রশব্দটাও করতাম না। ইরফানের আর সহ্য হয়নি, একটানে বেলিকে নিজের বুকে এনে পালায় সে। তারপর বসা অবস্থাতে শক্ত করে ধরে রাখে বেলিকে। ইরফান আজ কাঁদছে। ছেলেরা কম কষ্টে কাঁদে না, তাদের তেমন কষ্ট হলেই তারা কাঁদে। ইরফান আজ নীরবে কাঁদছে। বেলিকে নিজের কলিজে ঢুকিয়ে রাখতে ইচ্ছে করছে তার। এইটুকুন একটা মেয়ে সে, অথচ এই বয়সে সে কি করো সহ্য করেছে, তবুও মুখ খোলেনি। বেলি তখন ইরফানের বুক থেকে বলতে শুরু করে, বুঝবেন বুঝবেন, একদিন ঠিকই বুঝবেন। আমি যেদিন থাকবো না সেদিন খুব করে বুঝবেন। আমি তখন আকাশের তারা হয়ে যাব। আমি আর আমার বাবা তখন উপর থেকে দেখব আপনি কিভাবে কান্না করেন। হারিয়ে যাব আমি আপনার জীবন থেকে, তখন বুঝবেন। হ্যাঁ দেখেন, তখন বুঝবেন। বেলির কথা শুনে ইরফান বেলিকে আরও শক্ত করে ধরে রাখে আর বলে, চুপ, একদম চুপ। তোকে হারাতে দিলে তো তুই হারাবি। বেলি ফুল ঝরে যাবে। কখনোই না। হ্যাঁ দেখেন, আপনি বেলি ফুল ঝরে যাবে। সেদিন বেলি ফুলের কবরের পাশে বসে শুধু চেয়ে দেখবেন আপনি, আর বেলি ফুল তখন মিশে থাকবে মাটির সাথে। বেলির কথা শুনে ইরফান আবারও ধমক দিয়ে থামায় বেলিকে। তুই থামবি? না হয় আবার মারবো কিন্তু। মারেন, আরও মারেন। হ্যাঁ মারবই তো, এবার সত্যি সত্যি মারবো। মারেন, এখন কিন্তু মার খাবি বলে দিলাম। হ্যাঁ মারেন না, মেরেই ফেলেন আমাকে। ইরফান এবার বেলিকে ছেড়ে দেয়, নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয় বেলিকে। তারপর উঠে দাঁড়ায় সেই স্থান থেকে। বেলি তখনও বসা অবস্থাতেই আছে। ইরফান বেলিকে সেভাবেই কোলে তুলে নেয়, কোলে তুলে বিছানায় শুইয়ে দেয় বেলিকে। অন্ধকার রুমে ড্রিম লাইটের আলো যতটুকু দেখা যায় তাই অনেক। পাশে থাকা টাওয়ালটা দিয়ে বেলির চোখের পানি, নাকের পানি সব মুছে মুখটা পরিষ্কার করে দেয় ইরফান। তখনই বেলি চুপ করে থাকে আর ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান বেলির মাথায় হাত রাখে। ঘুমাও, আর একটা কথাও না, কাল সব শুনবো আমি। আর হ্যাঁ, আমি আসলেই খারাপ মানুষ, কি করার, আল্লাহ পাক তোমার ভাগ্যেই খারাপ মানুষটাকে রেখেছে, তাই কিছু করার নাই। কাঁদবা না একদম, চুপচাপ ঘুমাবা। বেলি একদম চুপ করে শুয়ে আছে, চোখের তার ঘুমের নেশা। চোখগুলো টিপ টিপ করছে আর বুঝে আসছে ইরফানের বেলির মাথায় হাত বোলানোটা কাজে এসেছে। ইরফানের ডান হাতটা ধরে আছে বেলি। তারপর একটা সময় বেলি আস্তে করে ঘুমের রাজ্যে চলে যায়। বেলির ঘুমন্ত চেহারা দিকে একদিনে তাকিয়ে আছে ইরফান। বেলির আজকের কথাগুলো ইরফানের ভিতরটাকে নাড়িয়ে দিয়েছে। বেলি ঘুমানোর পর ইরফান বেলিকে রেখে নিজের রুমে চলে যায়। ইরফান কখনো বাসায় স্মোক করে না, তবে আজ সে বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছে। ঘড়িতে প্রায় 2টা বাজে। রাতগুলো হয়তো এমনভাবেই কাটবে তার, এমন নির্ঘুম আর নিস্তব্ধ। বেলির কথাগুলো বারবার কানে বাজতে থাকে ইরফানের। বেলির কষ্টগুলো বারবার বেলিকে মনে করিয়ে দেয় তার প্রতি ইরফানের করা পৈশাচিকতাগুলো, যা সে বলতে বলতেও বলতে পারে না, হয়তো বলতে পারবেও না। একদিকে রুবি, অন্যদিকে বেলি। রুবিকে সে ছাড়তে পারবে না যদি না রুবি চায়, আর বেলি চাইলেও বেলিকে সে ছাড়তে পারবে না। একসাথে 2 নৌকায় পা দিয়ে চলা যায় না, তেমনি 2 বউ নিয়েও চলা যায় না। হয়তো চলা যায়, তবে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জন্যই হয়তো বলে সবাই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হাতে থাকা সিগারেটটা সে টান দিয়ে আগুন নিভিয়ে নিচে ফেলে দেয় ইরহান। বেলির সাথে করা সমস্ত অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হবে তাকে। অনেক সময় লস হয়ে গেছে, আর সময় নষ্ট করা যাবে না। পর মুহূর্তে বেলির বলা কথাটা মনে পড়ে যায় ইরফানের। দেখেন, আপনি বেলি ফুল ঝরে যাবে, সেই দিন বেলি ফুলের কবরের পাশে বসে শুধু আপনি চেয়ে দেখবেন, আপনি আর বেলি ফুল তখন মিশে থাকবে মাটির সাথে। বেলির কথাটা অন্তরে দাগ কেটে গেছে। সে বেলিকে এভাবে ঝরে যেতে দিবে না, আগলে রাখবে নিজের বুকের সাথে অতি যতনে। বেলি, আমি তোকে চলে যেতে দিব না, মন পিঞ্জরে যতন করে আটকে রাখবো তোকে। তুই দেখে নিস, এই ইরফান তোকে সেই সব খুশি দিবে যা তোর প্রাপ্য। আমার মনের মধ্যে রাখা পুরো জমিনটাই তোর রাজত্ব চলবে। তুই দেখে নিস, বিছানায় শুয়ে এসব ভাবতে কখন যেন ঘুম চলে আসে।
মনের ভুলে বেলি রোমিও যেতে ভুলে গেছে। সে নিজের রুমেই ঘুমিয়ে যায় সে, নতুন এক বরের আশায়, সেই সাথে নতুন করে সব ঠিক করার আশায়, যা আদৌ সম্ভব কিনা জানা নেই কারো। তো ভিউয়ার্স, গল্পটির নাম ঝরে যাওয়া বেলি ফুল। এটা